আচ্ছা, বোর্ড কি এখনো ব্লার নাকি এখন ক্লিয়ার আছে? বোর্ড কি এখনো ব্লার নাকি ক্লিয়ার আছে? আচ্ছা, এখনো ব্লার বোর্ড নাকি ক্লিয়ার? তো এখন আমার স্ক্রিনে ক্লিয়ার দেখা যাচ্ছে, ক্লিয়ার না? ওকে, তো আচ্ছা ঠিক আছে। আমি যে আমার কয়টা কালার লাগবে? 4টা। ওকে, 4টা কালার। বোর্ড এখন ক্লিয়ার, ঠিক আছে। যদি ব্লার থাকে তাহলে তোমরা কি বলবা যে ভাই ব্লার আছে বা কোনো টাইপের সমস্যা আছে। যাই হোক, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জেনেটিক্স, এবং তোমরা জানো জেনেটিক্স পড়ার উদ্দেশ্যটা কি। তোমরা সবাই গ্রুপের মধ্যে বারবার বলতেছিল যে ভাই জেনেটিক্স পড়বো, এই করবো সেই করবো, ঠিক আছে। তো আমিও আজকে একটু ওইভাবেই আসলাম যে যদি অন্তত তোমাদের কোনো ব্যবস্থা না হোক, যাতে আমার ব্যবস্থাটা যাতে অন্তত হয় জেনেটিক্স পড়ায়। দেখা যাক। আচ্ছা, বোর্ড তো এখন ক্লিয়ার দেখা যাচ্ছে বোর্ড। ওকে, আমার সাউন্ড তো ভালোভাবে শোনা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমি কতটুকু আসছি? আমার আগে একটু হাইটটা একটু দেখতে হবে, একটু করতে হবে, তারা হাইট। ওকে, তাহলে ঠিক আছে, আমার হাইটও ঠিক মতো আসছে। ওকে, তো আচ্ছা একটু বামে সরাই আনবো, মানে আসলেই একটু বামে যদি সরাই তাহলে, ও আচ্ছা বুঝতে পারছি, একটু বামে সরাইলে এরকম করতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, একটু বামে সরাই আনলাম। আচ্ছা, একদম বলছে আপনাকে দেখা যায় না। আচ্ছা, তো আজকে আছে আমরা এইচএসসি জুওলজি চ্যাপ্টার 11, এইচএসসি জুওলজি চ্যাপ্টার 11 বেসিক্স অফ, এর মধ্য থেকে বেসিক্স অফ জেনেটিক্স পড়বো। এটাকে একটু উপরে উঠাই দিই, একটু উপরে উঠাই দিই, আমার মনে হচ্ছে বেশি নিচে আছে। ওকে, সো বেসিক্স অফ জেনেটিক্স, অর্থাৎ আমরা আজকের লেকচারে পড়বো যে জেনেটিক্স যদি আমার জানতে হয় বা জেনেটিক্স সম্পর্কে যদি আমি স্টাডি করতে চাই, তো এই যে জেনেটিক্স সম্পর্কে স্টাডি করার জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে তোমার কি কি বেসিক জানতে হবে। ইভেন এই জিনিসটা মাথায় রেখো, আমার লেকচারগুলোর ক্ষেত্রে অলওয়েজ তোমাকে ফার্স্ট লেকচার থেকে বুঝে যাইতে হবে। ইভেন শুরু থেকেই তুমি হচ্ছে যে একটা ইন্টারেস্ট পাওয়া পড়ার সেটা পাবা না, কিন্তু একটা ইন সার্টিন টাইম তুমি বুঝতে পারবা যে আমি কোন জিনিসগুলো কেন পড়াইছি, এবং তুমি একটা টাইমে গিয়ে এটার প্রতি এডিক্টেড হয়ে যাবা। সো দ্যাটস ওয়াই সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা যারা এই লেকচারগুলো ফলো করবে তারা যেন সিরিয়ালি লেকচারগুলো ফলো করো। যেমন আজকের লেকচারটা যেটা হচ্ছে, তুমি যদি এই লেকচারটা, আচ্ছা এখন ক্লিয়ার আছে কিনা দেখো তো। ওয়াইফাই আসলে বাফারিং করতেছে, গত ক্লাসেও বাফারিং হয় না, গত ক্লাসেও বৃষ্টি ছিল, তারপরে ক্লাস নেওয়া গেছে, কোনো প্রবলেম হয় নাই। আপু তোমার মোবাইলে কি ডাটা আছে? ও আচ্ছা, তুমি ক্লাসটা শেষ হলে পরে আসবে না? আচ্ছা, অনেকে বলতেছে পজ, এখন ঠিক আছে। ওকে, তো আমি যে জিনিসটা এখন দেখো তো, এখন তো ক্লিয়ার হওয়ার কথা। আসলে যেদিন ইম্পর্টেন্ট ক্লাসগুলো থাকে সেই দিনই প্রবলেমটা হয়, বুঝতে পারছো? যেদিনই ইম্পর্টেন্ট ক্লাস থাকে সেই দিনই এরকম টাইপের প্রবলেমগুলো হয়। কই ভাই? আচ্ছা ঠিক আছে,
আচ্ছা ব্লার এটা আস্তে আস্তে ঠিক হবে, বাট কথা বলতে থাকি একটু, ব্লাডটা ঠিক হয়ে গেছে, অলরেডি ঠিক হয়ে গেছে, তো আস্তে আস্তে কথা বলতে থাকি। তো এইটা আমি বলতেছিলাম যে তোমাদের বেসিকটা আগে ক্লিয়ার থাকতে হবে। ইভেন আজকের লেকচার আমি পড়াবো হচ্ছে তোমার রিয়েলি যে তোমার জিন কি, তারপর হচ্ছে তোমার এলিল কি এবং হোমোলোগাস ক্রোমোজোম, এইরকম টাইপের কিছু টার্ম তোমরা পাবা জেনেটিক্সের মধ্যে। তো ফার্স্টে আমরা এই টার্মগুলো তোমার ক্লিয়ার করার ট্রাই করবো, অ্যান্ড আস্তে আস্তে হচ্ছে আমরা নেক্সট এতে যাইতে থাকবো, ঠিক আছে? আচ্ছা আপু দেখো তো রিকানেক্ট দেখায় কিনা, নাকি তোমার ফোনের ডাটাতে প্রবলেম আছে? দেখো তো রিকানেক্ট দেখায় কিনা, ঠিক আছে না? ওকে আচ্ছা, তো পড়ানো শুরু করি। যে আমরা ফার্স্টের যে বেসিকটাতে যাব সেটা হচ্ছে এই যে আমাদের যে ক্যারেক্টার বা আমাদের যে তোমার বৈশিষ্ট্য, এই যে এক একজনের এক এক টাইপের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে কন্ট্রোল করা হচ্ছে কোনো কিছু একটা। ইভেন আমরা যদি সেইটার একেবারে ডিপ পর্যন্ত যাই, একেবারে ডিপ লেভেলে যদি আমরা যাই, আমরা আমাদের লাইফের একেবারে মৌলিক জিনিস পর্যন্ত যদি যাইতে পারি, এখন পর্যন্ত সায়েন্টিস্টরা মৌলিক যে জিনিস পর্যন্ত যাইতে পারছে আমাদের লাইফের, সেটা হচ্ছে ডিএনএ বা আরএনএ। এবং এই যে তোমার ডিএনএ বা আরএনএ, সেটাই হচ্ছে আমাদের রিয়েল লাইফ, কজ এটা হচ্ছে রিয়েলি আমাদের লাইফটাকে কন্ট্রোল করতেছে অলওয়েজ, আমাদের ক্যারেক্টার, আমাদের ডিজিজ, দেন আমাদের মানে আমরা কি এখন হেলদি আছি কিনা, সামথিং সব কিছু। ইভেন এই যে ডিএনএটা আছে, সেই ডিএনএটা এটাও এনশিওর করে যে আমরা সেম টাইপের প্রজাতি পাচ্ছি, যেমন মানুষ থেকে মানুষ জন্ম নিচ্ছে, বা একটা ঘোড়া থেকে ঘোড়ায় জন্ম নিচ্ছে, বা তোমার ধরো যে একটা বাঘ থেকে বাঘেই জন্ম নিচ্ছে। সো এই জিনিসগুলা অ্যাকচুয়ালি এই পুরা ব্যাপারটাকে কন্ট্রোল করা হচ্ছে তোমার ডিএনএ। এবং ডিএনএ নিয়ে তোমরা অনেক পড়াশোনা করছো, বাট এইখানে যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে ডিএনএর সাথে মেইন জিনিসটাকে রিলেট করে দেওয়া, ডিএনএর সাথে মেইন জিনিসটাকে রিলেট করে দেওয়া, যে অ্যাকচুয়ালি এই ডিএনএটাকে কীভাবে আমাদের বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে। তো এইখানে কয়েকটা প্রবলেম স্টুডেন্টসদের মধ্যে থেকে যায়, কয়েকটা কনফিউশন স্টুডেন্টসদের মধ্যে থাকে। সেই সমস্ত কনফিউশনের মধ্যে একটা হচ্ছে যে ভাই জিন আর ডিএনএর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়, দেন হচ্ছে ক্রোমোজোম অ্যান্ড ডিএনএর মধ্যে, বা ক্রোমাটিন চালিকা অ্যান্ড ক্রোমোজোমের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়। সো এটা একেবারে আমি থেকে যাবো। সো এখন খেয়াল করো, আজকের লাইভে 514 জন আছে। আচ্ছা তোমরা একটু বলো তো ক্লিয়ার নাকি ব্লার এখন? আচ্ছা আমি যেহেতু পড়ানোতে চাইতে চাচ্ছি, তোমরা জাস্ট একটু শেষ দিকে ক্লিয়ারিফিকেশান দাও যে ক্লিয়ার নাকি ব্লার। আচ্ছা ব্লার না, ওকে এখন মনে হয় ঠিক হয়ে গেছে, খেয়াল করো তো এখন ঠিক হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে। সো পড়ানো শুরু করি, খেয়াল করো। এখন আমরা যেটা ফার্স্টে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিএনএর সাথে এই জেনেটিক্সের রিলেশনটা কোন জায়গায়। একটা জিনিস খেয়াল করো, ধরো এটা হচ্ছে আমার একটা ডিএনএ, এটা হচ্ছে আমার একটা ডিএনএ, এবং ডিএনএর পজিশন তোমরা রিয়েলি জানো ডিএনএর পজিশন কোন জায়গায়। সরি ডিএনএটা ঠিক মতো হয় নাই। এই ভাইয়া এখন তো ক্লিয়ার আছে, এখন তো বোর্ড একেবারে ক্লিয়ার বোর্ড। সো যেটাতে যাবো সেটা হচ্ছে যে একটা ডিএনএর সাথে জেনেটিক্সের রিলেশনটা কোন জায়গায় খেয়াল করো। ধরো এটা হচ্ছে আমার একটা ডিএনএ, ওকে, তো এটা হচ্ছে আমার একটা ডিএনএ, এবং এই ডিএনএতে তোমরা জানো যে বিভিন্ন নাইট্রোজেন বেস থাকে, এবং তোমরা জানো যে নাইট্রোজেন যে ক্ষারগুলো থাকে সেগুলোতে ধরো তোমার এডিনিন, দেন হচ্ছে সামথিং গুয়ানিন, দেন আবার এডিনিন, দেন সাইটোসিন, থাইমিন, এডিনিন, এরকম টাইপের নাইট্রোজেন বেস থাকে। এবং আমরা জানি যে ডাবল স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে এডিনিনের সাথে থাইমিন যুক্ত থাকে, গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত থাকে। এখন একটা জিনিস চিন্তা করো, এই যে নাইট্রোজেন বেস আছে, এইটাই তোমার রিয়েল লাইফের পাসওয়ার্ড, এটা তোমার লাইফের পাসওয়ার্ড। ইভেন তোমার পুরো লাইফটাকে কন্ট্রোল করতেছে জাস্ট এই নাইট্রোজেন বেসগুলা। কেন আমি এই কথাটা বললাম, দেখো এখানে যে নাইট্রোজেন বেস আছে AGA, দেন হচ্ছে ACTA, 1 2 3 4 5 6, দেন এটাকে আপাতত বাদ দিলাম। তো এই যে নাইট্রোজেন বেস আছে, এই যে নাইট্রোজেন বেসের যে বিন্যাসটা, এই বিন্যাসটা রিয়েলি তোমার লাইফটাকে কন্ট্রোল করবে। আমি যদি বলি যে ভাই কীভাবে কন্ট্রোল করবে, তোমরা যদি বুটানের ফার্স্ট চ্যাপ্টার পড়ে আসো, তাহলে সেখানে তোমাদের ট্রান্সলেশন সম্পর্কে ধারণা আছে, এবং সেই ট্রান্সলেশন সম্পর্কে যদি তুমি ধারণা নিতে চাও, তুমি একটা জিনিস দেখো, এখানে ডিএনএ ট্রান্সলেশনে কি হয়, যে এখানে তোমার যেই আছে AGA আছে, এটা থেকে তোমার আরএনএ তৈরি হয়, দেন এই বিন্যাস থেকে অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিড আসে, তাই না? যে এখানে যে AGA আছে বা AGCT আছে, এটা কনভার্ট হয়েছে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডে, এবং সেই অ্যামাইনো অ্যাসিড থেকে তোমার প্রোটিন প্রোডাকশন হয়। ধরো এখানে দুইটা অ্যামাইনো অ্যাসিড মিলে একটা প্রোটিন প্রোডাকশন হলো, অবশ্যই এটার আগে ডিএনএ থেকে অ্যামাইনো তৈরি হয়েছে, অ্যামাইনো থেকে তোমার ট্রান্সলেশন হয়েছে। তো এই যে প্রোটিনটা তৈরি হলো, এই প্রোটিনটাই হচ্ছে রিয়েল তোমার লাইফকে ডিপিক্ট করে বা লাইফকে ইন্টারপ্রিট করে। আচ্ছা তোমাকে যদি বলি যে তোমার স্কিনের কালার হচ্ছে তোমার কালো বা ব্ল্যাক, তো এটার কজ কি?
এটার কারণ কি, জেনেটিক্যালি যদি এটাকে ব্যাখ্যা দিতে যায় তাহলে সেটার কজ হচ্ছে যে তোমার স্কিনে মেলানিন নামক একটা প্রোটিন প্রোডাকশন হচ্ছে, এবং এই মেলানিন নামক যে প্রোটিনটা প্রোডাকশন হচ্ছে সেইটারও অবশ্যই এরকম জেনেটিক্যাল একটা কোড আছে, অ্যান্ড সেই কোডটা তোমার বডিতে অ্যাক্টিভ বলেই সেখান থেকে অ্যামাইনো অ্যাসিডগুলো মিলিতভাবে প্রোটিন প্রোডাকশন হচ্ছে, অ্যান্ড তোমার স্কিনটা আলটিমেটলি কালো হচ্ছে। অ্যান্ড তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি যে ভাই তোমার চোখের যে কালার, তোমার চোখের কালার কেন ব্ল্যাক, আর একজনের চোখের কালার কেন ব্লু, সেখানেও ঠিক এরকম টাইপের বিভিন্ন প্রোটিন আছে যে প্রোটিনটা সেটার জন্য দায়ী, এবং প্রত্যেকটা প্রোটিনের জন্য প্রত্যেকটা প্রোটিনের জন্য এরকম ডিএনএর কিছু কোড দেয় যেটা অ্যাকচুয়ালি এমআরএনএতে যাচ্ছে, এবং এমআরএনএ থেকে সেটা হচ্ছে তোমার প্রোটিনে ট্রান্সলেট হচ্ছে। এবং তোমাকে ধরলাম যে তোমার ধরো তোমার গ্রোথ খুব বেশি, তুমি খুব বেশি লম্বা, দেন হচ্ছে আরেকজন খুব বেশি খাটো, এই দুইটাকে ডিফারেন্সিয়েট কে করছে? এটাও করছে ডিএনএ। কজ তোমরা জানো যে একজন মানুষ লম্বা হওয়ার ক্ষেত্রে তার জন্য যে হরমোনটা দেয় সেই হরমোনটা হচ্ছে গ্রোথ হরমোন, এবং এই যে গ্রোথ হরমোন, তোমরা জানো যে হরমোন ইজ ওয়ান টাইপ অফ প্রোটিন। সো এই প্রোটিনটা প্রোডাকশনের জন্য ডিএনএর একটা কোড আছে, যে কোডটা আলটিমেটলি ট্রান্সলেশনের মাধ্যমে এমআরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডগুলো সংযুক্ত হয়ে একটা নতুন প্রোটিন উৎপন্ন করছে, অ্যান্ড সেই প্রোটিনটা তোমার আলটিমেটলি কাজে দিতেছে। সো দেখো একজন মানুষ লম্বা হইতেছে কি খাটো হইতেছে এটাও করতেছে প্রোটিন, অ্যান্ড আরও এরকম হইতে পারে। ধরো তুমি খুব বেশি তোমার সবসময় খুব বেশি ভালো লাগে, আরেকজনের খুব বেশি ডিপ্রেশন থাকে, সেটার কারণও হচ্ছে সেম টাইপের জিনিস, যে প্যাথোলজিক্যাল ডিপ্রেশনের দিকে যদি যায় তখন দেখা যাবে যে সেখানে মোনোঅ্যামাইন হাইপোথিসিস যদি আমরা পড়ি তাহলে দেখবো যে ডিপ্রেশনের একটা কজের মধ্যে মোনোঅ্যামাইন হাইপোথিসিস আছে, যে যদি কোনো কারণে আমাদের ব্রেইনের যে সিনাপস আছে, ধরো এটা হচ্ছে আমাদের ব্রেইনের যে নিউরন, সেই ব্রেইনের নিউরনের সিনাপস। সো এই যে ব্রেইনের নিউরনের যে সিনাপস আছে, সেই সিনাপস কী করে আলটিমেটলি এরা হচ্ছে তোমার নিউরো ট্রান্সমিটার রিলিজ করে, এবং সামটাইমস তারা যে নিউরো ট্রান্সমিটার রিলিজ করে সেগুলো হচ্ছে তোমার অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, ইপিনেফ্রিন, নর ইপিনেফ্রিন। সো যদি কোনো কারণে তোমার এখানে যে অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন বা ইপিনেফ্রিন অর নর ইপিনেফ্রিনের যদি রিলিজ কমে যায় তখনই তোমার ডিপ্রেশন আসে। দ্যাট মিনস ডিপ্রেশনটাও ডিপেন্ড করতেছে একটা হরমোনের উপর। এটা যদিও নিউরো ট্রান্সমিটার বাট এটা অলসো ওয়ান টাইপ অফ হরমোন। তুমি দেখো অ্যাড্রিনালিন আমাদের কিডনি থেকে আসে, সেটাও ওয়ান টাইপ অফ হরমোন। সো এই হরমোনগুলোকে বলা হয় নিউরো হরমোন, এবং এইটারও যদি আমরা প্রোডাকশনের দিকে যাই সেটার ক্ষেত্রেও সেটার প্রোডাকশনটা করতেছে হচ্ছে ডিএনএ, কজ ডিএনএতে কোনো একটা ইনফরমেশন আছে এবং সেই ইনফরমেশন থেকে এমআরএনএ তৈরি হইতেছে। আলটিমেটলি এরকম 3টা করে কোডন দিয়ে একটা করে অ্যামাইনো অ্যাসিড আসতেছে, এবং অ্যামাইনো অ্যাসিড থেকে আলটিমেটলি প্রোটিন আসতেছে, অ্যান্ড প্রোটিন ইজ ওয়ান টাইপ অফ হরমোন। সো তোমার যে এদিকে যে অ্যাড্রিনালিন বা নর অ্যাড্রিনালিন প্রোডাকশন হচ্ছে সেটা ডিপেন্ড করতেছে, বা এদিকে যে মোনোঅ্যামাইন যে হরমোনগুলো প্রোডাকশন হইতেছে সেটা ডিপেন্ড করতেছে তোমার ডিএনএতে সেই কোডটা আছে কি আছে না, বা থাকলেও সেটা কতটুকু অ্যাক্টিভ, সেটাকে খুব বেশি অ্যাক্টিভ হচ্ছে নাকি খুব কম অ্যাক্টিভ হচ্ছে। ইভেন সেটাকে বেশি অ্যাক্টিভের জন্য কিছু প্রোটিন দায়ী, কিছু ধরো যে এদিকে তোমার এমআরএনএ তোমার আরএনএ পলিমারেজ এনজাইম কাজ করতেছে, অ্যান্ড এনজাইম ইজ ওয়ান টাইপ অফ প্রোটিন। সো রিয়েলি তোমার বডির তোমার যে মুড এখন কি তুমি ডিপ্রেসড নাকি তুমি খুব বেশি হ্যাপি, এটাও ডিপেন্ড করতেছে জেনেটিক্সের উপরে, এটাও ডিপেন্ড করতেছে ডিএনএর উপরে। সো দ্যাট মিনস তোমার যে ডিএনএ ইজ এভরিথিং, সো এই যে এই জুম হয় না, তোমরা একটু মোবাইলটা করে দেখো, এদিকে ক্লিয়ার। আজকে 535 জন দেখতেছে, ওয়াও। দ্যাট মিনস তোমার এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন ইউর ডিএনএ। জাস্ট এই একটা জিনিস তোমার লাইফটাকে ইন্টারপ্রিট করে জাস্ট ডিএনএ। তুমি লাইফে কি করতেছো কি না করতেছো, তোমার লাইফের মোটিভেশন কতটুকু, তোমার লাইফে তোমার আগায় যাওয়ার জন্য তোমার যে মোটিভেশনটা, সেই মোটিভেশনের জন্য বিভিন্ন হরমোন কাজে লাগতেছেন। এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন ইউর ডিএনএ। তো এই যে ডিএনএ আছে, সেই ডিএনএ এবং জিনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? যে ভাই দেখো ডিএনএ তো অনেক লম্বা একটা জিনিস, কিন্তু এইটার মধ্যে যতটুকু জায়গা, ধরো এখানে তোমার এ দেন সি দেন জি দেন সি এ টি টি সি জি এরকম একটা কোড আছে, এবং ধরো ডিএনএর কোনো একটা অংশের খণ্ডাংশ, মানে ডিএনএর কোনো একটা খণ্ডাংশ, ধরো এতটুকু খণ্ডাংশের মধ্যে যেই সিকোয়েন্সটা আছে, নাইট্রোজেন ক্ষারের যে সিকোয়েন্সটা আছে, সেই সিকোয়েন্সটা তোমার একটা প্রোটিন উৎপন্ন করতে পারে, এবং সেই প্রোটিনটা তোমার কোনো একটা ক্যারেক্টারকে কন্ট্রোল করতে পারে। জাস্ট লাইক তোমার স্কিনের কালার, তোমার হেয়ারের কালার, তোমার হেয়ারের টাইপ, অথবা তোমার চোখের কালার, অথবা তোমার এনিথিং, অথবা কোনো একটা এনজাইম বা হরমোন প্রোডাকশন করা, সেগুলো কন্ট্রোল করে। সো এই যে ডিএনএ অণুর কোনো একটা খণ্ডাংশ, যেই খণ্ডাংশটার বেস সিকোয়েন্স বা নাইট্রোজেন ক্ষারের সিকোয়েন্স আলটিমেটলি ইনডিরেক্টলি কোনো একটা ক্যারেক্টারকে কন্ট্রোল করে, সেই ততটুকু পার্টকে, ডিএনএর ঠিক ততটুকু পার্টকে বলা হয় জিন। দেখো
তোমরা পাজলড হবে, মানে একটা ডিএনএর মধ্যে হাজার হাজার টাইপের জিন থাকে। এটা ধরো যে স্কিনের কালার কন্ট্রোল করতেছে, এটা চোখের কালার কন্ট্রোল করতেছে, এটা তোমার অন্য একটা হরমোন প্রোডাকশানে কাজ করতেছে। সো এই যে ডিএনএ অণুর যেই খণ্ডাংশটা, যেই খণ্ডাংশটার নাইট্রোজেনের সিকোয়েন্স, নাইট্রোজেন বেসের সিকোয়েন্স বা নাইট্রোজেন ক্ষারের সিকোয়েন্স তোমার কোনো একটা ক্যারেক্টারকে কন্ট্রোল করতেছে, তোমার কী করতেছে, কোনো একটা ক্যারেক্টারকে কন্ট্রোল করতেছে, সেই ততটুকু পার্টকে, ততটুকু অংশকে, ততটুকু খণ্ডাংশকে, ডিএনএর সেই খণ্ডাংশকে, ডিএনএর সেই অংশকে বলা হয় হচ্ছে জিন। সো আশা করি তোমরা জিন জিনিসটা বুঝবা না। সো দ্যাট ইজ জিন, দ্যাট ইজ রিয়েলি জিন। সো এটাকে বলা হয় জিন। বাট দ্যাট ইজ এ প্রবলেম ইজ দ্যাট তোমার যে ডিএনএ আছে, তোমার যে ডিএনএ আছে সেই ডিএনএর মধ্যে এত এত ইনফরমেশান আছে যে সেই ইনফরমেশানগুলোকে রাখার জন্য যেই ডিএনএটা তোমার সেলে আছে, তোমার একজন মানুষের বডির প্রত্যেকটা সেলের, সবগুলা সেলের যদি ডিএনএকে যদি আমি একত্র করি এবং তাদের যদি পেজ খুলে দিয়ে এরকমভাবে যদি লম্বালম্বিভাবে রাখি, তখন তুমি সেই ডিএনএগুলো দিয়ে তুমি পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত 6 বার আসা যাওয়া করতে পারবা। দেখো তাহলে কতটুকু ইনফরমেশান তোমার ডিএনএর মধ্যে ইনপুট করা আছে। সো প্রবলেম ইজ দ্যাট তোমার যে ডিএনএটা, সেই ডিএনএটা একটা ছোটোখাটো কোষের ভিতরে ইনপুট করা। সো তোমাকে আমি লজিক্যালি একটা আনসার দিতে বললাম, সেই আনসারটা তোমাদের কাছ থেকে নিব। লজিক্যালি একটা আনসার দিতে বললাম, সেই আনসারটা ঠিক আছে। তো লজিক্যালি একটা আনসার দিতে বললাম, সেই আনসারটা হচ্ছে যে ভাইয়া দেখো এত লম্বা একটা ডিএনএ, সেটা তোমার সেলের ভিতরে, এত ছোটো একটা সেলের ভিতরে যেটাকে চোখেই দেখা যায় না, এত লম্বা একটা জিনিসকে কীভাবে ইনপুট করা হলো। দেখো জিনিসটা কিন্তু চিন্তার বিষয়। এই যে ডিএনএ আছে, আমি বললাম কি তোমার বডি যদি সবগুলো ডিএনএকে যদি আমি খুলি, তখন যদি তাদেরকে যদি লম্বালম্বিভাবে সাজাই, তখন তারা পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত আমরা 6 বার আসা যাওয়া করতে পারবো। সো এই যে এত লম্বা একটা জিনিস, মানে এত লম্বা একটা জিনিস, সেই জিনিসটাকে এত ছোটো একটা জিনিসে ইনপুট করা হয়েছে, যেটাকে আমরা নর্মাল চোখে দেখতে পারি না, যেটাকে দেখার জন্য আমাদের মাইক্রোস্কোপের সাহায্য নিতে হয়। একটা কোষের ভিতরে কীভাবে এত লম্বা ডিএনএটা ইনপুট করা আছে। শিওর একজনে বলতেছে যে ভাইয়া পেঁচিয়ে দ্যাট ইজ দ্য থিং। আমাদের যে ডিএনএটা আছে সেই ডিএনএটাকে ধরো তোমাকে আমি একটা নর্মাল একটা কোশ্চেন করলাম, তোমার আমি একটা ইয়ারফোন দিলাম, তোমাকে আমি সেই ইয়ারফোনটা দিয়ে বললাম যে ভাই তুমি এই ইয়ারফোনটা তুমি পকেটের মধ্যে রাখো। তো তোমাকে যখন আমি সেই ইয়ারফোনটা দিয়ে পকেটের মধ্যে রাখতে বললাম, এত লম্বা ইয়ারফোনটাকে তুমি পকেটে রাখতে পারবে না। সো তুমি কী করবে, ইয়ারফোনটাকে পেঁচাবা। সো ইয়ারফোনটাকে পেঁচায় তারপর পকেটের ভিতরে রাখবে। দ্যাট ইজ দ্য থিং। আল্লাহ তাআলাও সেম কাজ করছে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু এই কোষটার ভিতরে যেহেতু আমার এই ডিএনএটাকে রাখতে হবে, সো উনি যেটা করছেন সেটা হচ্ছে এই ডিএনএটাকে ইনিশিয়ালি পেঁচাইছেন। বাট তুমি ধরো অনেক লম্বা একটা জিনিসকে যখন পেঁচাইতে যাও, বা জাস্ট ধরো যে তুমি ঘুড়ি উড়াইতে গেছো, তখন তুমি কী করবে, একটা ভিত্তির উপরে, একটা বেইজের উপরে তুমি হচ্ছে সুতাটাকে পেঁচাবা। সুতাটাকে পেঁচাইতে একটা বেইজ লাগবে, ইউনিট এ বেইজ। অ্যান্ড এই যে ডিএনএগুলোকে পেঁচানো হয়েছে, সেই ডিএনএগুলোকে পেঁচানোর জন্য যে বেসটা নেওয়া হয়েছে, যে ভিত্তিটা নেওয়া হয়েছে, সেই ভিত্তিটা হচ্ছে হিস্টোন প্রোটিন। খেয়াল করো হিস্টোন প্রোটিনগুলো কী টাইপের, অ্যাকচুয়ালি কী টাইপের খেয়াল করো। হিস্টোন প্রোটিনগুলো হচ্ছে যে এই যে ধরো অক্টামেরিক প্রোটিন, অর্থাৎ এরকমভাবে গোল এরকমভাবে 8টা প্রোটিন, 1 2 3 4 5 6 7 8 এরকমভাবে 8টা প্রোটিন একসাথে হয়েছে এবং এরকমভাবে একটা হিস্টোন প্রোটিন তারা ফর্ম করছে। তো এরকম হিস্টোন প্রোটিন এদিকে একটা, দেন এদিকে একটা, দেন এদিকে একটা, এরকম অনেকগুলো হিস্টোন প্রোটিন কী করছে তোমার এরকমভাবে সজ্জিত হয়েছে। এবং এই যে হিস্টোন প্রোটিন আছে, সেই হিস্টোন প্রোটিনের উপর ডিএনএটাকে পেঁচানো হয়েছে। হিস্টোন প্রোটিনের উপর কী করা হয়েছে, ডিএনএটাকে পেঁচানো হয়েছে। সো ধরো এটা হচ্ছে হিস্টোন প্রোটিন, অ্যান্ড এইটার মধ্যে আমি ডিএনএটাকে পেঁচাইলাম। ধরো যে ডিএনএটাকে জাস্ট সিঙ্গেল স্ট্র্যান্ড দেখাইতেছি, ডাবল স্ট্র্যান্ড হবে অ্যাকচুয়ালি এটা এরকম ডাবল স্ট্র্যান্ডের হবে, ঠিক আছে। ডিএনএটাকে পেঁচালাম, দেন পেঁচানোর পরে এটা এগেইন এটার মধ্যে আমি পেঁচাইলাম, দেন এগেইন এটার মধ্যে আমি পেঁচাইলাম। সো খেয়াল করো আমি কী করতে থাকলাম, এই জিনিসটাকে পেঁচাইতে থাকলাম। অ্যান্ড কিসের মধ্যে, হিস্টোন প্রোটিনের মধ্যে। কেন, কারণ এত লম্বা জিনিসটাকে আমার কি করতে হবে, আমার কম জায়গায় রাখতে হবে সেটাকে। সো তোমাকে যদি একটা কোশ্চেন করি যে ভাইয়া তুমি একটা প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের একটা ডিফারেন্সের মধ্যে দেখবা যে প্রোক্যারিওটিক সেলের মধ্যে তোমার হিস্টোন প্রোটিন থাকে না, বাট ইউক্যারিওটিক সেলের মধ্যে হিস্টোন প্রোটিন থাকে। হয় বিকজ দেখো তুমি প্রোক্যারিওটিক সেল বা আদিকোষী যে জীব আছে, সেই আদিকোষের জীবের ডিএনএ তোমরা পড়বা, আদিকোষের জীবের যে ডিএনএ থাকে সেটা হচ্ছে আদি ডিএনএ, এবং সেইটার নাইট্রোজেন বেস সিকোয়েন্স খুব অল্প থাকে এবং সেটা খুব ছোটো, সেটার ডিএনএটা খুব ছোটো।
বাট ইউক্যারিওটিক সেলের যে ডিএনএ আছে সেই ইউক্যারিওটিক সেলের ডিএনএ অনেক 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 লম্বা এবং সেখানে অনেক ইনফরমেশান থাকে। দেখা যায় যে সেখানে মিলিয়ন মিলিয়ন নাইট্রোজেন ক্ষার থাকে, বাট এখানে শুধুমাত্র 100 থেকে 200 নাইট্রোজেন ক্ষার থাকে। তো এই যে এত ছোটো একটা জিনিসকে 100 থেকে 200 নাইট্রোজেন ক্ষার বিশিষ্ট একটা জিনিসকে পেঁচানোর জন্য আমার কোনো ভিত্তির দরকার হয় না, এটাকে নর্মালি সেলে ইনপুট করা যায়। সো নর্মালি প্রোক্যারিওটিক সেলে যেহেতু এটাকে নর্মালি ইনপুট করা যায়, উই ডোন্ট নিড হিস্টোন প্রোটিন টু র্যাপ ইট। আমাদের কোনো হিস্টোন প্রোটিনের দরকার নাই যেটার মধ্যে আমি এটাকে পেঁচাই আমাকে ঢুকাইতে হবে, যেহেতু এটা শর্ট ডিএনএ এদের। সো প্রোক্যারিওটিক সেলের যে ডিএনএটা সেই ডিএনএটাকে আমরা ইজিলি রাখতে পারি। সো সেইখানে নর্মালি প্রোক্যারিওটিক সেলে হিস্টোন প্রোটিন এক্সিস্ট করে না। বাট ইউক্যারিওটিক সেলে যেটা হয় সেটা হচ্ছে তাদের যে ডিএনএ আছে সেই ডিএনএর মধ্যে থাউজেন্ডস লাখ ইনফরমেশান থাকেন। ইনফরমেশনের কারণে সেটা অনেক বেশি লম্বা হয়, বিকজ ইউক্যারিওটিক যে সেল আছে সেই ইউক্যারিওটিক সেলের কার্যাবলীও অনেক বেশি। সো কার্যাবলীও অনেক বেশি মানে অনেক এনজাইম প্রোডাকশন করা লাগে, অনেক হরমোন প্রোডাকশন করা লাগে। অ্যান্ড অনেক এনজাইম অনেক হরমোন প্রোডাকশন করা মানে অনেক জিন এক্সিস্ট করা, অনেক জিন এক্সিস্ট করা মানে অনেক নাইট্রোজেন বেস এক্সিস্ট করা। অ্যান্ড সেগুলোকে রাখতে গেলে, সেই ডিএনএটাকে রাখতে গেলে উই নিড হিস্টোন প্রোটিনস টু র্যাপ ইট। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কেন প্রোক্যারিওটিক সেলে হিস্টোন প্রোটিন থাকে না, অ্যান্ড ইউক্যারিওটিক সেলে কেন হিস্টোন প্রোটিন থাকে। সো আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে এইখানে যে ডিএনএটা আছে সেই ডিএনএটাকে আমরা এভাবে হিস্টোন প্রোটিনের মধ্যে পেঁচাইতেছি। অ্যান্ড এই হিস্টোন প্রোটিনের মধ্যে যখন আমরা পেঁচাইতেছি তখন এই যে খেয়াল করো, যেই একটা হিস্টোন প্রোটিন, দেখো এটা কিন্তু তোমাদের ভুটানে ফার্স্ট চ্যাপ্টারে আছে। তো এই যে হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিনের মধ্যে যখন আমি ডিএনএটাকে পেঁচাবো তখন এই যে হিস্টোন প্রোটিনের সাথে যখন আমি ডিএনএটাকে পেঁচাইলাম, হিস্টোন প্রোটিন প্লাস যে ডিএনএটা, এই এতটুকু অংশ সেটাকে একসাথে বলা হয়েছে তোমার নিউক্লিওসোম। দ্যাট মিনস হোয়াট ইজ নিউক্লিওসোম? নিউক্লিওসোম মানে হচ্ছে হিস্টোন প্রোটিনের মধ্যে যে আমি ডিএনএটাকে পেঁচাইলাম সেই ডিএনএটাকে এবং হিস্টোন প্রোটিনটাকে একসাথে বলা হচ্ছে নিউক্লিওসোম। এবং এই যে একটা নিউক্লিওসোমকে আর একটা নিউক্লিওসোমের সাথে যে আরেকটা নিউক্লিওসোম কানেক্ট হয়, সেটা কানেকশনটা কীভাবে হয়? মাঝখানের একটা ডিএনএর মাধ্যমে। দেখো এটাও কিন্তু একটা ডিএনএ এবং বা একটা ডিএনএর পার্ট। সো এই পার্টটাকে বলা হচ্ছে তোমার লিঙ্কার ডিএনএ, বিকজ এটা লিঙ্ক ক্রিয়েট করতেছে। সো দ্যাট ইজ কল্ড লিঙ্কার ডিএনএ। সো অ্যাকচুয়ালি লিঙ্কার ডিএনএ কী করতেছে? লিঙ্কার ডিএনএ বিভিন্ন যে নিউক্লিওসোম আছে সেই সমস্ত নিউক্লিওসোমকে কানেক্ট করতেছে। অ্যান্ড আলটিমেটলি তুমি যদি এটাকে অনেক বড় পরিসরে দেখো, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো। ধরো তুমি এরকম একটা চিন্তা করলা যে এটা হচ্ছে ধরো যে ডিএনএ, এবং এটার প্রত্যেকটার মধ্যে এরকমভাবে তোমার হিস্টোন প্রোটিনের মধ্যে র্যাপ করা আছে। আমি জাস্ট ওইটাকে দেখাচ্ছি না যে ওইটা কীভাবে তোমার পেঁচানো অবস্থায় আছে, সো ওইটাকে দেখাচ্ছি না। বাট তুমি যদি এই জিনিসটাকে এইভাবে চিন্তা করো যে অনেকগুলো হিস্টোন প্রোটিন আছে অ্যান্ড সেই হিস্টোন প্রোটিনটা আমাদের ডিএনএ এইভাবে পেঁচানো অবস্থায় আছে, তখন তোমার কাছে মনে হবে যে এটা একটা তোমার সুতার মতো, ঠিক আছে? এটা একটা সুতার মতো এবং সুতাগুলোর মাঝখানে বল আছে। অ্যান্ড এই জিনিসটাকে যখন অনেকগুলো নিউক্লিওসোমকে লিঙ্কার ডিএনএ একসাথে কানেক্ট করে, তখন এই পুরাটাকে বলা হয়েছে তোমার পলিনিউক্লিওসোম স্ট্রিং। খেয়াল করো কেন পলিনিউক্লিওসোম বললাম, কারণ এখানে নিউক্লিওসোমের সংখ্যা অধিক। সো নিউক্লিওসোমের সংখ্যা অধিক থাকার কারণে এটাকে বলা হয়েছে তোমার পলিনিউক্লিওসোম স্ট্রিং। তোমরা এখন অনেকে বুঝবা না কেন আমি এই জিনিসটা পড়াইতেছি, কেন এই জিনিসগুলো পড়াইতেছি। আমার ক্লাসের ব্যাপারটাই হচ্ছে এটা, তুমি ফার্স্টে বুঝবা না আমি কেন তোমাকে এই জিনিসটা পড়াইতেছি, লাস্টের দিকে বুঝবা যে কেন এই জিনিসটা দরকার ছিল। ঠিক আছে? সো তোমরা সবাই এটা একটু কনফার্ম করো, তোমরা সবাই আমাকে এটা একটু কনফার্ম করো যে এখানে তোমরা পলিনিউক্লিওসোম স্ট্রিং পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা। ব্লার না, সব কিছু ঠিক আছে। দেখো তোমরা পলিনিউক্লিওসোম স্ট্রিং সবাই বুঝতে পারছো কিনা? পলিনিউক্লিওসোম স্ট্রিং আচ্ছা, পলিনিউক্লিওসোম স্ট্রিং মানে এই প্রত্যেকটা ইউনিটকে তো নিউক্লিওসিম বলা হয়। সো এই সমস্ত নিউক্লিওসোমগুলো যখন অনেকগুলো নিউক্লিওসোম একসাথে থাকে তখন সেইটাকে বলা হয় পলিনিউক্লিওসোম স্ট্রিং। পলি কেন আসছে? কারণ অনেকগুলো নিউক্লিওসোম। স্ট্রিং মানে দড়ির মতো ব্যাপারটা। একটু ব্লার হয়েছে বাট ঠিক হয়ে যাবে, তোমরা একটু ওয়েট করো। ব্লার হয়েছে বাট ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ফোন আসছে না? তুমি তো আব্বুর ফোন দিয়ে, আব্বু সজাগ আছে? আব্বুর ফোনে তুমি একটু ফোন দিয়ে বললো যে আছে কি, তুমি ওই রুমে চলে যাও, ফোন আসছিল, ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। ফোন আসছিল তো জাস্ট এই কারণে।
তো আমি যেটা বলি সেটা হচ্ছে ডিএনএটাকে শুধুমাত্র, আমি কথা বলতে থাকি তোমরা কথাগুলো শুনতে থাকো, যে ডিএনএটাকে শুধুমাত্র একটা এরকম প্যাচ দিলেই তুমি এত লম্বা জিনিস, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো। ক্লিয়ার? এখন ক্লিয়ার আছে সব কিছু? তো আমি যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে এটা, যে এখানে তাহলে তোমার এটা এ পর্যন্ত পলিনিউক্লিয়াস স্ট্রিং, বাট এটাকে শুধুমাত্র একবার পেঁচাইলেই যথেষ্ট না একটা সেলের ভিতর ইনপুট করার জন্য। দ্যাটস ওয়াই যেটা করা হয় সেটা হচ্ছে এখানে এটার সেকেন্ডারি কয়েলিং হয়, অর্থাৎ এই যে এরকম যে পলিনিউক্লিয়াস স্ট্রিং আছে তারা নিজেদের মধ্যে আবার প্যাচ খায়, ধরো এরকমভাবে তারা নিজেদের মধ্যে আবার প্যাচ খায়, অ্যান্ড এখানে হচ্ছে তোমার বিভিন্ন হিস্টোন প্রোটিন থাকে। এবং এই যে দেখো প্রথমে ইনিশিয়াল একটা স্ট্রিং ছিল, অ্যান্ড এটা যখন আবার তাদের নিজেদের মধ্যে প্যাচ খাইতে থাকলো তখন তাদেরকে বলা হয়, দেখো তারা একটা জালের মতো ফর্ম করছে, অ্যান্ড এটা রং ধারণ করে, সো সেই জন্য সেটাকে বলা হয়েছে তোমার রং মানে হচ্ছে ক্রোম, এবং এটা যেহেতু একটা জালের ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে জালিকা, সো এটাকে বলা হয়েছে নর্মালি ক্রোমাটিন জালিকা। সো আশা করি তোমরা ডিএনএ এবং ক্রোমাটিন জালিকার মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা তোমরা বুঝতে পারছো, যে অ্যাকচুয়ালি ডিএনএটা পেঁচাইতে একটা টাইমে গিয়ে তারা এরকমভাবে তারা পলিনিউক্লিয়াস স্ট্রিং ফর্ম করে, অ্যান্ড পলিনিউক্লিয়াস স্ট্রিংগুলো যখন আবার তাদের মধ্যে কয়েলিং হয় তখন আবার কয়েলিং হইতে তারা যেটা ফর্ম করে সেটা হচ্ছে তোমার ক্রোমাটিন জালিকা। অ্যান্ড যখন কোষ বিভাজন ঘটতে থাকে, কোষ বিভাজনের একটা স্টেজে কী হয়, এই যে ক্রোমাটিন জালিকা আছে তারা আবার নিজেদের মধ্যে পেঁচায়, কারণ জিনিসটা এত লম্বা যে এই জিনিসটাকে বারবার না পেঁচাইলে তুমি একটা জায়গার মধ্যে তুমি ঢুকাইতে পারবা না, তুমি একটা সেলের ভিতরে ইনপুট করতে পারবা না। সো দ্যাটস ওয়াই এটাকে পেঁচাইতে একটা টাইমে কি হয়, এই যে এটা পেঁচাইতে একটা ফর্ম ধারণ করে, ফর্মটা হচ্ছে ঠিক এরকম, দেখো খেয়াল করো যে এরা এরকম পেঁচাইতে একটা মাঝখানে একটা বেজ আছে, মাঝখানে একটা বেজের মধ্যে তারা বসে যায়, অ্যান্ড বেজের মধ্যে বসে গিয়ে তারা হচ্ছে এরকমভাবে দুইটা বাহু ফর্ম করে। এই দুইটা বাহুর মধ্যে তারা সুপার কোয়েলিং অবস্থায় এখানে যে ক্রোমাটিন জালিকা আছে সেই ক্রোমাটিন জালিকা থাকে, অ্যান্ড আলটিমেটলি এটা দেখো একটা বডির মতো বোঝা যাইতেছে, খেয়াল করো এটা একটা বডির মতো বোঝা যাইতেছে। সো এটাকে বলা হয় বডি মানে হচ্ছে সোম, এবং এটা রং ধারণ করতে পারে, সো সেটাকে বলা হচ্ছে তোমার ক্রোমোসোম। সো দ্যাট ইজ ক্রোমোসোম। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে ডিএনএ এবং ক্রোমোজোমের মধ্যে রিলেশনটা কোন জায়গায়, এটা প্রোফাইজের লাস্ট স্টেজ অ্যাকচুয়ালি। এটার তোমার এখানে তোমার চারটা বাহু থাকে এখানে, কারণ এখানে তোমার সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমাটিন দুই ভাগে বিভক্ত হয়ে যায়, চারটা ভাগ থাকে। সো এটা হচ্ছে তোমার টেট্রাড অবস্থার ক্রোমোজোম, এখানের মধ্যে সুপার কোয়েলিং অবস্থায় তোমার কি থাকে, ডিএনএ থাকতেছে, সুপার কোয়েলিং অবস্থায় ডিএনএ থাকতেছে, অ্যান্ড দ্যাট ইজ ক্রোমোজোম, অ্যান্ড এটাকে বলা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার। সো দেখো আমাদের বেসিকটা হচ্ছে এইটা, যে ইনিশিয়ালি আমার হাতে হচ্ছে ডিএনএ ছিল, সেই ডিএনএটা আলটিমেটলি পেঁচাইতে হইলো হচ্ছে তোমার পলিনিউক্লিয়াসম স্ট্রিং পেঁচাইতে হইলো হচ্ছে তোমার ক্রোমাটিন জালিকা, অ্যান্ড ক্রোমাটিন জালিকাটা আলটিমেটলি যখন আরও পেঁচাইলো তখন সেটা হলো ক্রোমোজোম। সো রিয়েলি তুমি যদি ক্রোমোজোম বলো তার বেসিক জিনিস হচ্ছে ডিএনএ, অ্যান্ড তুমি যদি ডিএনএতে যাও তার বেসিক জিনিস হচ্ছে জিন। তো তুমি বারবার পাবা যে বংশগতির ক্ষেত্রে ভূমিকা রাখা হচ্ছে ডিএনএ, একটু পরে দেখবা বলতেছে জিন, একটু পরে দেখবা যে বলতেছে তোমার ক্রোমাটিন জালিকা, একটু পরে বলতেছে যে তারা তোমার ক্রোমোজোম। সো লিটারালি দে অল আর সেম, অ্যাকচুয়ালি ডিফারেন্ট কন্ডিশনে তাদের বিভিন্ন নাম হয়েছে। সো আমি যখন ক্রোমোজোম নিয়ে কথা বলবো তার মানে আমি অ্যাকচুয়ালি ডিএনএ এবং তার ভিতরে জিন নিয়েই কথা বলতেছি। সো আশা করি তোমরা এই ফরমেশনটা বুঝছো কিনা, তোমরা সবাই একটু কমেন্ট করবা, তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, তোমরা সবাই একটু কমেন্ট করো যে এই পর্যন্ত বুঝছো কিনা। তাহলে ক্রোমোজোমের বেসিক তোমাদের যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা যাবো হচ্ছে তোমার ভাই দেখো আমার এদিকে জুম হচ্ছে না, এটা তোমাদের মোবাইলের প্রবলেম, তোমরা একটু করো। আচ্ছা, তো এই জিনিসটা যদি বুঝো তাহলে এখন আমরা চলে যাবো হচ্ছে তোমার কোনটাতে, যে হোমোলোগাস ক্রোমোজোমে। কজ জেনেটিক্স যখনই তুমি পড়তে যাবো তখন হোমোলোগাস ক্রোমোজোমের বেসিকটা তোমার বারবার আসবে, ঠিক আছে? হোমোলোগাস ক্রোমোজোমের বেসিকটা তোমার বারবার আসবে, হোয়াট ইজ হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম, অ্যান্ড এই হোমোলোগাস ক্রোমোজোম নিয়ে তোমার অনেক কাজ করতে হবে। সো অ্যাকচুয়ালি হোমোলোগাস ক্রোমোজোম ছাড়া তুমি চলতেই পারবে না। সো এখন আমরা যে বেসিকটাতে চলে যাবো সেই বেসিকটা হচ্ছে তোমার হোমোলোগাস ক্রোমোজোম। হোয়াট ইজ হোমোলোগাস ক্রোমোজোম অ্যান্ড হোমোলোগাস ক্রোমোজোমের আলটিমেটলি বাকি এগুলো আমরা দেখি। তোমরা একটু সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দাও ভাই, লাইভটা একটু শেয়ার দিয়ে দাও।
সো এখন আমরা যাবো হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। তোমরা জানো যে হিউম্যান সেলে, প্রতিটা হিউম্যান সেলে 46টা ক্রোমোজোম থাকে। অ্যান্ড এটা আমরা নর্মালি 46টা না বলে 23 জোড়া বলতে স্বাচ্ছন্দ্য অনুভব করি। তো ধরো এটা হচ্ছে একটা সেল, আটকে যাচ্ছে কিনা, এটা হচ্ছে একটা সেল। অ্যান্ড এই সেলটার যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াস, এটা হচ্ছে পুরাটা একটা সেল। অ্যান্ড এই সেলটার যে নিউক্লিয়াস আছে এটা হচ্ছে ধরো নিউক্লিয়াস। অ্যান্ড এই নিউক্লিয়াসের ভিতরে তোমার 46টা ক্রোমোজোম আছে, যে যদি এটা হিউম্যান সেল হয়। তো এই যে 46টা সেল সেটা না বলে আমরা সেটাকে 23 জোড়া বলি। সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে, খেয়াল করো, নর্মালি ধরো তোমার আমাদের যে ক্রোমোজোমগুলো আছে সেই ক্রোমোজোমগুলোর প্রত্যেকটা ক্রোমোজোমের দৈর্ঘ্য সমান না। 1 নম্বর যে ক্রোমোজোম আছে সেই 1 নম্বর ক্রোমোজোম হচ্ছে সব থেকে বড়, 2 নম্বর যে ক্রোমোজোম আছে সেই 2 নম্বর ক্রোমোজোম আরও ছোট। এইভাবে যাইতে চাইতে যে 23 নম্বর যে ক্রোমোজোম আসে সেটা হচ্ছে সব থেকে ছোট। এবং আমাদের যে 46টা ক্রোমোজোম আছে সেই 46টা ক্রোমোজোমের মধ্যে খেয়াল করো, এই যে দেখো 1 নম্বর যে ক্রোমোজোম সেই 1 নম্বর ক্রোমোজোমের যতটুকু দৈর্ঘ্য, তুমি একটা সেলের মধ্যে যদি তুমি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ভালোভাবে তুমি জিনিসটা দেখো, তখন দেখবা যে একটা ক্রোমোজোমের যেই দৈর্ঘ্য তার সেম দৈর্ঘ্যের, সেম লেংথের আরেকটা ক্রোমোজোম এক্সিস্ট করে। অর্থাৎ দেখো এরকম দৈর্ঘ্যের আরও একটা ক্রোমোজোম এই সেলের মধ্যে সামহাও কোনো একটা জায়গায় এক্সিস্ট করতেছে। ধরো এটা এক্সিস্ট করতেছে হচ্ছে এই জায়গাতে, এটার সেম দৈর্ঘ্যের, যদি একটু বড় বোঝা যাচ্ছে। আবার তোমার এই যে ধরো যে 2 নম্বর যে ক্রোমোজোম, সেই 2 নম্বর ক্রোমোজোমের যেই দৈর্ঘ্য, সেই 2 নম্বর ক্রোমোজোমের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের আরেকটা ক্রোমোজোম সামহাও কোনো একটা জায়গায় এক্সিস্ট করতেছে, সমান দৈর্ঘ্য। আবার এই যে 23 নম্বর ক্রোমোজোমের যে দৈর্ঘ্য সেটার মতো আরেকটা ক্রোমোজোম এক্সিস্ট করতেছে। দ্যাট মিনস তুমি নিউক্লিয়াসে যখন, হিউম্যান সেলের নিউক্লিয়াসে যখন যাবা, অ্যান্ড তুমি যে কোনো একটা ক্রোমোজোমকে পিক করো না কেন, তার সমান দৈর্ঘ্যের সেম ফাংশনের ঠিক আরেকটা ক্রোমোজোম ওই নিউক্লিয়াসের মধ্যে তুমি খুঁজে পাবা। ইভেন এই যে ক্রোমোজোমগুলো সমান দৈর্ঘ্যের, সেই ক্রোমোজোমগুলো আসছে অ্যাকচুয়ালি 23টা ক্রোমোজোম আসছে হচ্ছে মাতা থেকে, 23টা ক্রোমোজোম আসছে হচ্ছে পিতা থেকে। অর্থাৎ এখানে যে 1 নম্বর ক্রোমোজোম, তুমি যে দুইটা সেম লেংথের যে দুইটা ক্রোমোজোম দেখতেছো, সেই ক্রোমোজোমের একটা আসছিল, এই জীবটা তো ফর্ম হইতে গেলে তো আগে জাইগোট ফর্ম হইতে হয়েছে। অ্যান্ড জাইগোটের আগে তোমার মাতৃজনন কোষ থেকে তোমার যে অভাম এবং স্পার্ম যেটা ছিল, অভাম এবং স্পার্মের মিলন ঘটতে হয়েছে। তো সেইখানে যখন মিলন ঘটছে, তোমরা সেইখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছিলো। অ্যান্ড সেইখানে রিয়েলি একটা 1 নম্বর ক্রোমোজোম ছিল, বাবার যে কোষ ছিল সেখানে অ্যাকচুয়ালি 1 নম্বর ক্রোমোজোম একটা ছিল, অ্যান্ড দুইটা এখন আমরা এই সেলে পাচ্ছি। এবং এরা নর্মালি কি করে, তোমরা যারা মিওসিস কোষ বিভাজন তোমরা যারা পড়ছো ভালোভাবে, তারা দেখবা যে মিওসিস কোষ বিভাজনের একটা স্টেজে ক্রোমোজোমগুলো জোড়া বাঁধে। ক্রোমোজোমগুলো কি করে, জোড়া বাঁধে। এবং কারা কারা জোড়া বাঁধে, যখন মিওসিস কোষ বিভাজনের টাইম হবে, মিওসিস কোষ বিভাজনের টাইম হইলে এই যে সেম দৈর্ঘ্যের ক্রোমোজোমগুলো আছে, সেই সেম দৈর্ঘ্যের ক্রোমোজোমগুলো একটা আরেকটার সাথে জোড়া বাঁধতে থাকবে। অ্যান্ড সেই জোড়া বাঁধার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সিনাপসিস। তোমরা কোষ বিভাজনে যারা পড়ে আসছো তারা সেই জিনিসটা বুঝতে পারবা। তো নর্মালি কি হয়, ইন কেস অফ মিওসিস সেল ডিভিশন, মিওসিস কোষ বিভাজনে কি হয়, এই যে সেম দৈর্ঘ্যের যে ক্রোমোজোমগুলো ছিল, সেই সেম দৈর্ঘ্যের ক্রোমোজোমগুলো একটা আরেকটার সাথে তোমার জোড়া বাঁধতে থাকবে, একটা আরেকটার সাথে কি হতে থাকবে, জোড়া বাঁধতে থাকবে। এবং এইটাকে বলা হচ্ছে কি, জোড়া বা এদেরকে একটাকে আরেকটা কি বলা হয়, বাইভ্যালেন্ট বলা হয় না, এবং সেই প্রক্রিয়াটাকে সিনাপসিস বলা হয়, তোমরা সবাই জানো। সো দ্যাট মিনস এই যে সমান দৈর্ঘ্যের এবং সমান লেংথের যে ক্রোমোজোমগুলো আছে, যেগুলো জোড়া বাঁধলো, দ্যাট মিনস দেখো তাদেরকে কয়েকটাভাবে আইডেন্টিফাই করা যায়। একটা হচ্ছে তাদের মধ্যে দৈর্ঘ্য সমান, তাদের ফাংশন সেম, তারা সেম টাইপের কাজ করে, অ্যান্ড তাদের একটা আসছিল পিতা থেকে, একটা আসছিল মাতা থেকে। অ্যান্ড যখন এই কোষটার, এই প্রাণীটার যখন মিওসিস কোষ বিভাজন ঘটবে, তখন সেই যে সেম দৈর্ঘ্যের যে ক্রোমোজোমগুলো ছিল, সেম লেংথের যে ক্রোমোজোমগুলো ছিল, সেম ফাংশনের যে ক্রোমোজোমগুলো ছিল, সেই ক্রোমোজোমগুলো একটার সাথে একটা জোড়া বাঁধতেছে। এবং এই দুইটা ক্রোমোজোমকে, এই পেয়ারটাকে বলা হয়েছে তোমার হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম। এবং দ্যাট মিনস এই দুটা হোমোলোগাস ক্রোমোজোম, এই দুটা হোমোলোগাস ক্রোমোজোম আরও যদি সেম দৈর্ঘ্যের এরকম আমি 23টা পেয়ার্স পাবো। সো 23টা রিয়েলি হোমোলোগাস ক্রোমোজোম থাকে, 23 পেয়ার্স হোমোলোগাস ক্রোমোজোম থাকে। সো ধরো যে আরও একটা জায়গায় এরকম দৈর্ঘ্যের দুইটা ক্রোমোজোম আছে, এরকম দৈর্ঘ্যের দুইটা ক্রোমোজোম আছে, অ্যান্ড তারা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। অ্যান্ড মিওসিস সেল ডিভিশনের সময় তারা কি করে, তারা হচ্ছে তোমার জোড়া বাঁধে, বা তারা হচ্ছে তোমার বাইভ্যালেন্ট ক্রিয়েট করে, বা তাদের যে প্রক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে সিনাপসিস। দ্যাট মিনস হোমোলোগাস ক্রোমোজোমের ডেফিনেশনটা কি? হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোমের ডেফিনেশন হচ্ছে, আমাদের যে কোষ আছে সেই কোষে আমি যে কোনো একটা ক্রোমোজোমকে নেই না কেন, সেই ক্রোমোজোমের সমান দৈর্ঘ্যের
সমান লেংথের আরও একটা ক্রোমোজোম পাওয়া যাবে, যেটির মধ্যে একটি আসছে মাতা থেকে, একটি আসছে পিতা থেকে, এবং মিওসিস কোষ বিভাজনের সময় তারা কি হয়, তারা জোড়া বাঁধে। ঠিক আছে, তারা কি করে, মিওসিস কোষ বিভাজনের কোন স্টেপে, জাইগোটিন স্টেজে তারা কি করে, জোড়া বাঁধে। সেই প্রক্রিয়াটাকে বলা হয় সিনাপসিস, তাদেরকে বলা হয় বাইভ্যালেন্ট। এই যেই সমস্ত ক্রোমোজোমগুলো এরকমভাবে জোড়া বাঁধে, সমান দৈর্ঘ্যের, সমান লেংথের, সমান ফাংশনের, তাদেরকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। দ্যাটস ওয়াই হিউম্যান সেলে আমি হোমোলোগাস ক্রোমোজোম পাবো হচ্ছে তোমার 23 জোড়া। তো তোমরা সবাই হোমোলোগাস ক্রোমোজোমের ডেফিনেশনটা বুঝতে পারছো কিনা, তাইলে বলো, তাহলে আমি এলিলে চলে যাব। সো হোমোলোগাস ক্রোমোজোমের ডেফিনেশনটা সবাই বুঝতে পারছো কিনা বলো দেখি। এ আটকে যাচ্ছে না, ঠিক আছে। তো তোমরা সবাই বলো তোমরা হোমোলোগাস ক্রোমোজোমের ডেফিনেশনটা বুঝছো কিনা, বা হোমোলোগাস ক্রোমোজোমের বেসিক কনসেপ্টটা বুঝছো কিনা সবাই। আচ্ছা ঠিক আছে, তো সবাই বুঝতে পারছো হোমোলোগাস ক্রোমোজোমের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কি, হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে। সো হোমোলোগাস ক্রোমোজোমটা যদি হোমোলোগাস ক্রোমোজোমটা অনেকে বলতে সংখ্যাটা আবার বলেন, আমি বলি, কোষের মধ্যে যে কোনো একটা ক্রোমোজোমকে আমরা নিই না কেন, সেইটার সমান দৈর্ঘ্যের, সমান লেংথের, সেম ফাংশনের আরও একটা ক্রোমোজোম পাওয়া যাবে, যার মধ্যে একটা আসছে মাতা থেকে, একটা আসছে পিতা থেকে, এবং যারা মিওসিস কোষ বিভাজনের সময় একটার সাথে আরেকটা জোড়া বাঁধে, সেই জোড়াটাকে বলা হয়, সেই ক্রোমোজোম জোড়াটাকে বলা হয় তোমার হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, বা সমসংস্থ ক্রোমোজোম। এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে দেখো, তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের যদি ডেফিনেশনটা ক্লিয়ার হয়, এখন আমরা যেই সময় যা কথা বলবো সব কিছুতে দেখবা যে হোমোলোগাস ক্রোমোজোম আসতেছে। অ্যান্ড সেই হোমোলোগাস ক্রোমোজোম ছিল বলেই ম্যান্ডেল যে ফ্যাক্টরটার কথা উল্লেখ করছিলেন, সেখানে প্রতিটা ক্যারেক্টারের জন্য 2টা করে জিন দায়ী ছিল, 2টা করে ফ্যাক্টর দায়ী ছিল। কারণ হচ্ছে সবসময় হোমোলোগাস ক্রোমোজোমগুলো একসাথে কাজ করে একটা ক্যারেক্টারকে তোমার প্রকাশ করার জন্য। তো ধরো এটা হচ্ছে একটা হোমোলোগাস ক্রোমোজোম, এখানে একটা হোমোলোগাস ক্রোমোজোমের পেয়ার দেখাচ্ছি, এবং এখানে যে পেয়ারটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে হচ্ছে প্রোফেজ পর্যায়ের শেষ দিকের। সো তাদের যে ক্রোমাটিড ছিল সেই ক্রোমাটিড রিয়েলি 2 ভাগে ভাগ হয়ে গেছে। তো তুমি যদি মনে করো ভাই জেনেটিক্স পড়তে আসবা, তুমি বাকি বেসিক ছাড়া চলে আসবা, জেনেটিক্স পড়ে ফেলবা, তাহলে এটা পসিবল না। ধরো এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, অ্যান্ড এটার একটা আসছে হচ্ছে তোমার বাবা থেকে, অ্যান্ড একটা আসছে হচ্ছে তোমার মাতা থেকে। হোমোলোগাস ক্রোমোজোম একটা আসছে হচ্ছে তোমার মাথা থেকে, এটা এরকমভাবে চুল আছে, সো খেয়াল করো। অ্যান্ড ধরো যে এখানে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে ধরো যে একজন আর একজনকে ধরো যে তোমার ফুল দিতেছে, অ্যান্ড এ হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, হচ্ছে তোমার সেটাকে অ্যাকসেপ্ট করতেছে। ঠিক আছে, ও ফুলগুলো নিয়ে নিতেছে, এর হাতেও ফুল আছে। এখন একটা জিনিস খেয়াল করো, ওকে, পা দিয়ে দিই, দে আর ডেন্সিং, হোমোলোগাস ক্রোমোজোম। ওকে, সো এখন একটা জিনিস খেয়াল করো, এই ক্রোমোজোমের ভিতর অ্যাকচুয়ালি কী থাকে, একটু পরে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অ্যাকচুয়ালি কী থাকে, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে দেখো এই যে ক্রোমোজোমটা আছে, আমরা কি জানি ক্রোমোজোমটা কি দ্বারা তৈরি হয়েছে, ডিএনএ দ্বারা তৈরি হয়েছে। ক্রোমোজোমটার ভিতরে কি থাকে, রিয়েলি ডিএনএ। ক্রোমোজোমটার ভিতরে কি থাকে, ডিএনএ। সো এই যে ডিএনএ আছে এবং ডিএনএর যে খণ্ডাংশ, সেই খণ্ডাংশটাকে বলা হয় তোমার জিন। সো ক্রোমোজোমের মধ্যে যেই জায়গাটাতে, ধরো ক্রোমোজোমের এই জায়গাটাতে, ক্রোমোজোমের এই বাহুটার এই জায়গাটাতে একটা জিন এক্সিস্ট করতেছে, একটা কি এক্সিস্ট করতেছে, একটা জিন। সো এই জায়গাটাতে, যেই জায়গাটাতে একটা জিন এক্সিস্ট করবে, ক্রোমোজোমের যেই জায়গাটাতে, যেই লোকেশনটাতে একটা জিন এক্সিস্ট করবে, সেই লোকেশনটাকে বলা হয়েছে তোমার লোকাস। সো লোকাস শব্দটা আসছে মেনলি লোকেশন থেকে, যে এই যে ক্রোমোজোমের পুরাটার মধ্যেই তো ডিএনএ। তো সেই ডিএনএর মধ্যে সব জায়গায় তো জিন নাই, কিছু স্পেসিফিক জায়গায় জিন আছে। সো যেই সমস্ত স্পেসিফিক জায়গায় জিন আছে, সেটা ক্রোমোজোমের যেই পজিশানে, যে লোকেশানে পড়ছে, সেই লোকেশনটাকে বলা হচ্ছে তোমার লোকাস। সো দ্যাট মিনস এটা একটা লোকাস। অ্যান্ড যদি এই ক্রোমোজোমটার যদি এই পজিশানে যদি একটা আর একটা তোমার জিন থাকে, তখন এইটাও লুকাস। এই পজিশনে যদি আরেকটা জিন থাকে, এটাও লুকাস। ভাই দেখো আমার নেট খুব বেশি প্রবলেম নাই, আমার এখানে একেবারে তোমার আমার এখানে একেবারে দেখো ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। ঠিক আছে, কোনো টাইপের প্রবলেম নেই। তো দ্যাট ইজ লুকাস। তো লুকাসের ক্ষেত্রে যে জিনিসটা জানতে হবে, ধরো এই একটা ক্রোমোজোম, এই দুটা কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম, এই জিনিসটা মাথায় রাখো, এই দুটা কিন্তু কি ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম।
তো ধরো এখানে যে ক্রোমোজোমটা আছে এটার যে লোকাসটা, এখানের লোকাসটাকে আমি নাম দিলাম হচ্ছে এ, এখানের এই লোকাসটাকে আমি নাম দিলাম হচ্ছে তোমার বি, এখানের এই লোকাসটাকে আমি নাম দিলাম হচ্ছে তোমার সি। এবং ধরো এইখানের যে লোকাস আছে সেই লোকাসে যে জিনটা আছে সেটা তোমার চুলের কালারের জন্য দায়ী, সো সেটা রিয়েলি তোমার চুলের কালারের জন্য দায়ী। এখানে বিতে যে ক্রোমোজোম জিনটা আছে সেটা তোমার চোখের কালারের জন্য দায়ী, তোমার চোখটাকে ব্রাউন হচ্ছে নাকি ব্লু হচ্ছে নাকি ব্ল্যাক হচ্ছে। অ্যান্ড এইটা এখানে যে সি লোকাসে যে জিনটা আছে সেটা তোমার স্কিনের কালারের জন্য দায়ী, স্কিনের কালারের জন্য দায়ী। এখন মেইন জিনিস হচ্ছে তোমার যে হোমোলোগাস ক্রোমোজোমের একটা জায়গায়, ধরো এই দুইটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, সো একটা ক্রোমোজোমের একটা পজিশানে যেই লোকাস বা যেই জিনটা অবস্থান করতেছে হোমোলোগাস ক্রোমোজোমের সেম পজিশানে সেম জিন অবস্থান করবে। যেমন এটা যে একটা, এটা কিন্তু এই ক্রোমোজোমের হোমোলোগাস ক্রোমোজোম, সো এই হোমোলোগাস ক্রোমোজোমেরও এখানে এ জায়গায় একটা তোমার লুকাস থাকবে, এটা অবশ্যই তার চুলের কালার নিয়ন্ত্রণ করবে। এখানে হচ্ছে তোমার বি থাকবে, এটা হচ্ছে তোমার চোখের কালার নিয়ন্ত্রণ করবে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে তোমার স্কিনের কালার নিয়ন্ত্রণ করবে। সো রিয়েলি কেন আমি বলতেছিলাম যে হোমোলোগাস ক্রোমোজোমস আর সেম, দে হ্যাভ সেম লুকাস, দে অ্যাক্ট এজ সেম, মানে দে হ্যাভ সেম ফাংশনস, তাদের ফাংশনও সেম। দ্যাট মিনস এই যে একটা জিনিস খেয়াল করো, এই যে হোমোলোগাস ক্রোমোজোমের লোকাস দেখো সেম। ধরো এইখানে লোকাসে যদি এটা হেয়ারের কালার কন্ট্রোল করে, এটাও হেয়ারের কালার কন্ট্রোল করতেছে। এটা যদি আয়ের কালার কন্ট্রোল করে, এটাও আয়ের কালার কন্ট্রোল করতেছে। এটা যদি তোমার স্কিনের কালার কন্ট্রোল করে, এটাও স্কিনের কালার কন্ট্রোল করতেছে। এন্ড এই যে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে খেয়াল করো, তার মানে এমন না যে দুইটা হচ্ছে সেম ক্যারেক্টার কন্ট্রোল করতেছে, তারা হচ্ছে সেম ক্যারেক্টার, সেম ট্রেড কন্ট্রোল করতেছে, বাট ডিফারেন্ট ক্যারেক্টার। যেমন এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে একটা বলতেছে যে চুলের কালার ব্রাউন হোক, আর একটা বলতেছে যে চুলের কালার ব্ল্যাক হোক, ঠিক আছে। আবার ধরো যে এটা যাচ্ছে যে আয়ের কালার ব্লু হোক, এটা যাচ্ছে যে আয়ের কালার ব্ল্যাক হোক। তারা সেম ট্রেডকে তোমার কন্ট্রোল করে, সেম ট্রেড মানে একটা বৈশিষ্ট্য, সেম বৈশিষ্ট্যকে, বাট সেই বৈশিষ্ট্যটা যে সেম হবে এরকমটা না। ধরো এখানে এটা চুলের কালার কন্ট্রোল করে, এটাও চুলের কালার কন্ট্রোল করে, দ্যাট ইজ কল্ড এ ট্রেট, বাট এটা একটা ক্যারেক্টার হইতে পারে, বাট দিস ক্যারেক্টারস আর ডিফারেন্ট, তারা ডিফারেন্টলি কাজ করতে পারে। হইতেও পারে হোমোলোগাস ক্রোমোজোমের এইখানের যে লোকাস আছে সেই লোকাসের যে জিনটা আছে এটা বলতেছে হেয়ারের কালার ব্ল্যাক হোক, এটা বলতেছে হেয়ারের কালার ব্রাউন হোক, অথবা এটাও হইতে পারে এটা বলতেছে ব্ল্যাক হোক, এটাও বলতেছে ব্ল্যাক হোক। অ্যান্ড আলটিমেট তোমার মধ্যে যে ক্যারেক্টারটা যেটা প্রকাশ পাবে সেই ক্যারেক্টারটা প্রকাশ পাবে এই দুইটার ইন্টারাকশানের মাধ্যমে। অর্থাৎ এইখানের যে দুইটা লোকাস আছে, হোমোলোগাস ক্রোমোজোমের যে দুইটা লোকাস আছে সেম লোকাস, সেই সেম লোকাসের ইন্টারাকশানের মাধ্যমে তোমার একটা ক্যারেক্টার শো পাবে তোমার মধ্যে। অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে তারা ইন্টারাকশান করতেছে রিয়েলি, তাদের একজন জয়ী হচ্ছে, একজন যেটা চাচ্ছে সেটা হয়তো বা প্রকাশ পাচ্ছে না। দেখো তোমার এই ক্রোমোজোমটা বলতেছে যে চুলের কালার কালো হোক, এই ক্রোমোজোম বলতেছে যে ব্রাউন হোক, বাট আলটিমেটলি দেখা গেল যে রেজাল্ট যেটা নেট রেজাল্ট আমরা পাইলাম যে তোমার চুলের কালার হচ্ছে কালো, দ্যাট মিনস এই ক্রোমোজোমটা জিতে গেল, বাট এই হোমোলোগাস ক্রোমোজোমটা এখন সাপ্রেসড। সো জেনেটিক্স মিনস হচ্ছে এই যে লোকাসগুলোর মধ্যে ইন্টারাকশান, যে এই দুইটা লোকাস কি পারবে, যেমন তিতলি কি পারবে প্লেনটাকে করতে, যেমন এই দুইটা লোকাসে কি পারবে তারা সম্মিলিত হবে একটা ক্যারেক্টারকে প্রকাশ করতে, নাকি এই দুইটার মধ্যে কেউ একজন আরেকজনের উপর ডমিনেন্ট করবে, নাকি কেউ একজন দ্বারা আরেকজন সাপ্রেসড হবে। দ্যাট ইজ কল্ড জেনেটিক্স। অ্যান্ড একটা জিনিস খেয়াল করো, এই যে সেম লুকাসে অবস্থিত, খেয়াল করো হোমোলোগাস ক্রোমোজোমের সেম লুকাসে অবস্থিত, সেম লোকেশনে অবস্থিত যে জিন দুইটা আছে সেই জিন দুইটার একটাকে অপরটার এলিল বলা হয়। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এলিলস? স্টুডেন্টরা তুমি যদি ভাই এলিল যদি তুমি না বুঝো, তুমি যদি এলিল যদি না বুঝো তাহলে তুমি জেনেটিক্স তোমার বোঝা লাগবে না। যে ব্যক্তি এলিল বুঝবে না তার জেনেটিক্স বোঝা লাগবে না। সো এলিলের ডেফিনেশনটা ভালোভাবে খেয়াল করো ভাই, ভালোভাবে খেয়াল করো ভাই। আমার এদিকে নেট প্রবলেম নাই, তোমাদের নেট প্রবলেম, দেখো আমার এদিকে সব কিছু ক্লিয়ার আছে। ওকে ওকে ওকে, আচ্ছা এলিলকে আমি আবার বলতেছি। দেখো ধরো এই দুটা হোমোলোগাস ক্রোমোজোম, এবং আমি কি বললাম, হোমোলোগাস ক্রোমোজোমের একটা ক্রোমোজোমের কোনো একটা লোকাসে, কোনো একটা লোকেশনে যেই জিন থাকবে সেই সেম জিন
হোমোলোগাস ক্রোমোজোমের আরেকটা পেয়ার্সের মধ্যে সেম লোকেশনে থাকবে। অর্থাৎ এখানে দেখো, এখানে ধরো যে এটা ধরো আমি ধরতে বলছি, ধরো এটা হচ্ছে 3 নম্বর ক্রোমোজোম, তো এটাও 3 নম্বর ক্রোমোজোম হবে কারণ এরাও সেম দৈর্ঘ্যের। সো এটা 3 নম্বর ক্রোমোজোম, সো 3 নম্বর ক্রোমোজোম তোমার বডিতে আছে 2টা। এরকমভাবে 1 থেকে 23 পর্যন্ত প্রতিটাকে নাম্বারিং করা হয়েছে। 1 নম্বর ক্রোমোজোম সব থেকে লম্বা, তারপরে খাটো হইতে হইতে 23 নম্বর ক্রোমোজোম পর্যন্ত আসছে। ইভেন প্রত্যেকটা ক্রোমোজোম হচ্ছে 2টা করে। সো ধরো 3 নম্বর ক্রোমোজোম হচ্ছে এই 2টা, অ্যান্ড ধরো একজন মানুষের 3 নম্বর ক্রোমোজোমের এই জায়গাটাতে, এই বাহুটার ডান দিকের বাহুটার এই উপরের পজিশনটাতে যে লুকাসটা আছে, সেই লুকাসটার কোনো একটা জিন তোমার হেয়ারের কালারকে কন্ট্রোল করতেছে, চুলের কালারকে কন্ট্রোল করতেছে। দেখা যাবে যে তার যে হোমোলোগাস যে পেয়ার্স আছে, অর্থাৎ হোমোলোগাস যে পেয়ার্স আছে, অর্থাৎ আরেকটা যে 3 নম্বর ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমেরও ডান দিকের ঠিক উপরের সাইডেই এখানে যে জিনটা থাকবে সেটা হেয়ারের কালারকে কন্ট্রোল করবে। অর্থাৎ তারা সেম ট্রেটকে কন্ট্রোল করতেছে, বাট সেম ক্যারেক্টার নাও হইতে পারে, ক্যারেক্টারটা সেম নাও হইতে পারে। সেম ট্রেট মানে কি হেয়ারের কালার, বাট হইতে পারে হোমোলোগাস ক্রোমোজোমের এটা তোমার ব্রাউন কালারকে ইন্ডিকেট করতেছে, এটা তোমার চুলের ব্ল্যাক কালারকে ইন্ডিকেট করতেছে। সো দিয়ে দাও সমস্যা নেই, এটা দিয়ে দাও, একটু ওয়েট করো। আচ্ছা, শেষ হয়ে যাবে, বেশিক্ষণ না। তো আমি যেটা বলতেছিলাম, দ্যাট মিনস এই যে দেখো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে সেম লোকেশানে হোমোলোগাস ক্রোমোজোমের এই জায়গাতে অবস্থিত একটা জিন এবং এই জায়গাতে অবস্থিত একটা জিন, যেই 2টা জিন সেম ট্রেটকে কন্ট্রোল করতেছে, সেই ট্রেটটাকে অর্থাৎ সেই 2টা জিনকে বলা হয়েছে তোমার এলিলস। তাহলে এলিলস মানে কি হোমোলোগাস ক্রোমোজোমের, এলিলস মানে হচ্ছে তোমার হোমোলোগাস ক্রোমোজোমের সেম লুকাসে অবস্থিত জিন দুইটিকে একটিকে অপরটির এলিল বলা হয়। এখানে দেখো এর মধ্যে যে জিন আছে, এখানেও এর মধ্যে যে জিন আছে তারা এলিল। বি এর মধ্যে যে জিন আছে, বি এর মধ্যে যে জিন আছে বি এলিল। এখানে সি এর মধ্যে যে জিন আছে, এদিকে সি এর মধ্যে যে জিন আছে সি এলিল। সো এলিল মানে কি হোমোলোগাস ক্রোমোজোমের সেম লোকেশনে, দেখো এটা হচ্ছে এখানে যে লোকেশন, এখানেও সেম লোকেশন। সো হোমোলোগাস ক্রোমোজোমের সেম লুকাসে অবস্থিত জিন দুইটিকে একটিকে অপরটির এলিলস বলা হয়। সো তোমরা সবাই একটু বলবো ভাই এলিলের ডেফিনেশন তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, কারণ এলিলের ডেফিনেশন ক্লিয়ার না হলে তোমার জেনেটিক্স পড়া লাগবে না। এলিলসের ডেফিনেশন ক্লিয়ার হয়েছে কিনা খেয়াল করো, কারণ ভাইয়া তুমি ডেফিনেশন এলিলস বা এই সমস্ত জিনিসের ডেফিনেশন তুমি যদি না বুঝো, মুখস্থ করে তুমি মনে রাখতে পারবে না, অ্যান্ড তুমি সেটার অ্যাপ্লিকেশানে যাইতে পারবে না, তুমি জেনেটিক্সের অ্যাপ্লিকেশানে সেখানে যাইতে পারবে না। তো এলিলস মানে কি হোমোলোগাস ক্রোমোজোমের সেম লুকাসে অবস্থিত জিন দুইটির একটিকে অপরটির এলিল বলা হয়। এখন অনেক কিছু হইতে পারে, দেখো কি কি হইতে পারে। এখানে যে হেয়ারের কালার যে কন্ট্রোল করে সেই জিনটা ধরো যে হইতে পারে, ধরো যদি এ জি টি 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 জি এরকম টাইপের একটা জিন হইতে পারে। এগেইন এখানে যে জিনটা আছে সেই জিনটা এইখানের যে এলিল আছে সেই এলিলটাও সেম হইতে পারে, অর্থাৎ এ জি টি 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 জি। অর্থাৎ যদি এইখানের যে এলিল আছে সেই এলিল বা এখানে যে জিন আছে সেই জিন যদি ব্ল্যাক কালারকে কন্ট্রোল করে, তাহলে এটাও যেহেতু সেম কোডন, সো সেম কোডনস হওয়ার কারণে বা সেম কোড হওয়ার কারণে, সেম পাসওয়ার্ড হওয়ার কারণে এটাও ব্ল্যাক কালারকে কন্ট্রোল করবে, হইতে পারে। অথবা ডিফারেন্টও হইতে পারে, যে এটা হচ্ছে তোমার এ জি টি, এটা হচ্ছে তোমার এ জি টি 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 জি, আবার এটা হচ্ছে তোমার এটা হইতে পারে সামথিং যে টি টি এ জি সি সি, এটাও এরকমটা হইতে পারে। অর্থাৎ একটা হয়তো বা ব্ল্যাককে তোমার ইন্ডিকেট করতেছে আর একটা হয়তো বা ব্রাউনকে ইন্ডিকেট করতেছে, হইতে পারে। সো হইতে পারে এলিল যেই জিন দুইটা আছে, এলিলের যে জিন দুইটা আছে সেই দুইটা সেম হইতে পারে, অর্থাৎ তারা সেম কালারকে তারা আইডেন্টিফাই করতে পারে বা সেম কালারকে ইন্ডিকেট করতে পারে, অথবা তারা ডিফারেন্ট কালারকে ইন্ডিকেট করতে পারে। বাট যাই করুক না কেন তারা চুলের কালারকে কন্ট্রোল করবে। মেন কথা হচ্ছে এইটা, এই জিন কখনোই চোখের কালারকে কন্ট্রোল করতে আসবে না, এই জিন কখনোই স্কিনের কালারকে কন্ট্রোল করতে আসবে না। লাইভে যেতা আচ্ছা ঠিক আছে, আর দাঁড়াও ইরফান একটু লাইভে আসতে চাইছে। মা তুমি কি বলবা লাইভে আসা বলো। না না ওইটা বলা যাবে না, অন্য কি বলবো বলো। তোমার হাতের বোনসগুলোর নাম বলতে পারবা? আবার বলে ফেলো, তাহলে কিন্তু লাইভে আসতে পারবো না নাইলে।
হুম, বলো তুমি দাদা ভাই থেকে কি করছো? আচ্ছা আসো, তুমি আসো আসো, তুমি বলো যে তোমরা কেমন জেনেটিক্স পড়তেছো বলো। তোমরা কেমন জেনেটিক্স পড়তেছো? হ্যাঁ বলো, আমি তো জেনেটিক্স শিখে ফেলছি, আমি জেনেটিক্স শিখে ফেলছি, বলো। কি এখন কথা বেরোয় না কেন? কোনটা? একটা কবিতা কইলা যাও। কবিতা আইনি কইতে পারে না, আম পাতা পারো না, আমপাতার বিল বুঝলে ফেলছো কেন? আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, তার মানে এইখানে যে এলিল দ্বয় আছে, সেই এলিল দ্বয় তোমার সেম হইতে পারে অথবা ডিফারেন্টও হইতে পারে। যদি তারা সেম হয় তখন তাদেরকে বলা হয় হোমোজাইগাস, হোমো মিনস হচ্ছে সেম। আর যদি তারা ডিফারেন্ট হয় তখন তাদেরকে বলা হচ্ছে তোমার হেটেরোজাইগাস, হেটেরো মানে হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, এলিলস ক্লিয়ার হলো, হোমোজাইগাস ক্লিয়ার হলো, হেটেরোজাইগাস ক্লিয়ার হলো। এবার আমরা যেই জিনিসটা করি সেটা হচ্ছে আমরা নর্মালি একটা জিনকে, তোমার জিনের অনেকগুলো বেস সিকোয়েন্স থাকে, নাইট্রোজেন সিকোয়েন্স থাকে, সেটাকে অনেকগুলো নাইট্রোজেন সিকোয়েন্স তো আর আসলে মুখস্থ করাটা পসিবল না। সো আমরা যেটা করি সেটা হচ্ছে এটাকে শুধুমাত্র একটা অক্ষর দ্বারা প্রকাশ করি। ধরো এটা ব্ল্যাক কালারের জন্য দায়ী, এটাকে আমরা বড় হাতের বি দ্বারা প্রকাশ করলাম। এটা ব্রাউন কালারের জন্য দায়ী, এটাকে আমরা ছোট হাতের বি দ্বারা প্রকাশ করলাম। সো নর্মালি দেখবা তোমাদের বইয়ে জিনগুলো এরকমভাবে প্রকাশ করছে, টি বড় হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি, ছোট হাতের টি, এরকমভাবে প্রকাশ করছে। ইভেন ধরো এইখানের যে জিনের যে টাইপ আছে, ধরো এই দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের যে জিনের টাইপ, এই জিনের টাইপটাকে একটাকে ধরলাম আমি বড় হাতের বি, ধরো যে এটা হইতে পারে, এটা ব্ল্যাককে মানে ইন্ডিকেট করতেছে এবং এটাও ব্ল্যাককে ইন্ডিকেট করতেছে। সো আমি নর্মাল একটা ক্যারেক্টারের জন্য যেই দুইটা জিন পাবো সেই দুইটা জিন হচ্ছে বিবি। সো ইভেন হইতেও পারে এটা হচ্ছে তোমার ব্ল্যাককে ইন্ডিকেট করতেছে, এটা ব্রাউনকে ইন্ডিকেট করতেছে, ব্রাউনকে ধরো আমরা ছোটো হাতের বি ধরলাম, সো এটা হইতেও পারে বিবি। অথবা এটা হইতে পারে এটাও ব্রাউনকে ইন্ডিকেট করতেছে, এটাও ব্রাউনকে ইন্ডিকেট করতেছে, সো হইতে পারে বিবি, ছোটো হাতের বি, ছোটো হাতের বি। সো এই যে জিনের যে টাইপ, এটা কি তোমার হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস নাকি হোমোজাইগাস? সো এই যে একটা জিন কি হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস, এটাকে যে আমরা লিখলাম, এই টাইপটাকে বলা হয়েছে তোমার জিনোটাইপ। এই টাইপটাকে কি বলা হয়? জিনোটাইপ। আর ফিনোটাইপ মানে যে এই যে দেখো বিবি থাকার কারণে ধরো কালারটা তোমার ব্ল্যাক হইলো, এই যে ব্ল্যাক যে কালারটা তোমার যেটা শো হইলো, যেটা তুমি বাইরে থেকে দেখতে পারতেছো যে এটা ব্ল্যাক নাকি ব্রাউন, এই যে বাহিরের যে ক্যারেক্টারটা যেটা তুমি সরাসরি পর্যবেক্ষণ করতে পারতেছো, সেই বাহিরের ক্যারেক্টারটাকে বলা হয়েছে তোমার ফিনোটাইপ। সো জিনোটাইপ মানে কি? জিনোটাইপ মানে হচ্ছে আমার কোষে জিনের টাইপটা রিয়েলি কীরকম, হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে জিনের টাইপটা কীরকম, এটাকে বলা হয় জিনোটাইপ। আর ওই যে ওইখানে যে জিনগুলো আছে সেই জিনগুলোর কারণে আমার কোনো একটা ক্যারেক্টার শো হইলো, আমার স্কিনটা হয়তো বা সাদা ফর্সা, স্কিনটা হয়তো বা কালো। সো এই যে স্কিনটা কালো ফর্সা, এই যেই ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারগুলোকে বলা হচ্ছে তোমার ফিনোটাইপ। অর্থাৎ বাহ্যিক দিক থেকে আমরা যেটাকে পর্যবেক্ষণ করতে পারতেছি, বাহ্যিক দিক থেকে যে বৈশিষ্ট্যটা আমাদের চোখে পড়তেছে, সেই বাহ্যিক দিকের বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে ফিনোটাইপ। আর জিনোটাইপ মানে হচ্ছে জিনের টাইপ, জিনটা রিয়েলি কীরকম, যে ওইখানে কি দুইটা সেম টাইপের জিন আছে নাকি ডিফারেন্ট টাইপের জিন আছে নাকি কী জিন আছে। তো আশা করি ফিনোটাইপ এন্ড জিনোটাইপে তোমাদের ক্লিয়ার হয়েছে। তো তোমরা সবাই আমাকে একটু কনফার্ম করো যে তোমরা ফিনোটাইপ এবং জিনোটাইপ সম্পর্কে ক্লিয়ার হইছো। তাহলে আমি চলে যাবো হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে। এটা পরে আজকের ক্লাস শেষ এবং বেসিক্স শেষ। নেক্সট লেকচারে আমরা পড়াবো হচ্ছে তোমার মেন্ডেলসের ফার্স্ট ল বা তোমার মেন্ডেলের প্রথম সূত্র। কিরে ভাই, পোলাপানি 1 ঘন্টা ক্লাস না করে শেষ করেন বলতেছে। মাত্র 54 মিনিট ক্লাস হয়েছে ভাই। আচ্ছা, একজন বলতেছে ভাই জিনোটাইপ আর ফিনোটাইপ বুঝান। আমি বলি জিনোটাইপ মানে হচ্ছে জিনের টাইপ। এই যে তুমি যদি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে একেবারে গিয়ে ভিতরে গিয়ে দেখো যে তোমার এখানে যে দুইটা ক্রোমোজোম আছে, সেই দুইটা ক্রোমোজোমের এখানে যে জিনগুলো আছে সেই জিনগুলোকে যদি তুমি দেখো এবং জিনগুলো যদি দুইটা সেম হয় অথবা দুইটা ডিফারেন্ট হয় অথবা দুইটা অন্য টাইপের সেম হয়, সো জিনের যে টাইপটা কোষের ভিতরে একেবারে, সেই জিনের টাইপটাকে বলা হয় জিনোটাইপ। আর এই জিনটা অবশ্যই তোমার একটা ক্যারেক্টারের জন্য দায়ী। যেমন এই জিনটা চাচ্ছে তোমার চুলের কালারগুলো ব্ল্যাক হোক, সো এই যে চুলের কালারটা ব্ল্যাক হইলো, এই ব্ল্যাকটা হচ্ছে ফিনোটাইপ। অর্থাৎ ফিনোটাইপ মানে তুমি বাহির থেকে যেটা দেখতে পারতেছো সেটাকে বলা হচ্ছে ফিনোটাইপ। আর জিনোটাইপ হচ্ছে ভিতরে তোমার
সেলের ভিতরে তাদের জিনগুলোর যে রিয়েল টাইপ, সেই রিয়েল টাইপটাকে বলা হচ্ছে জিনোটাইপ। জিনের যে টাইপ সেটাকে বলা হচ্ছে জিনোটাইপ, ঠিক আছে? সো এখন দেখো আমি বললাম না আমার ক্লাসের মজাটাই হচ্ছে শেষ দিকে, কারণ আমি একটা বেসিক দাঁড় করায় আনি, তারপরে হচ্ছে মজা হয়। সামনের লেকচার থেকে, আজকের লেকচার না দেখলে সামনের লেকচার বুঝবা না, আর সামনের লেকচার থেকে রিয়েলি খেলা হবে। মেন্ডেলে ফার্স্ট ল তোমাকে যেভাবে বুঝাবো অন্যকে তোমাকে সেভাবে বুঝাইতে পারবে না, ঠিক আছে? তো এখন দেখো তাহলে এটা হচ্ছে তোমার জিনোটাইপ গেল, ফিনোটাইপ গেল, ঠিক আছে? জিনোটাইপ আর ফিনোটাইপ তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যাবো প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে। দেখো মেন্ডেলসের যদিও এখানে মেন্ডেলসের ফার্স্ট সূত্র আগে পড়াইতে হয়, মেন্ডেলসের ফার্স্ট সূত্র যদি পড়াইতে হয়, বাট এখন আমি মেন্ডেলসের ফার্স্ট সূত্র পড়াইতেছি না। অ্যান্ড আমি রিয়েলি জানিও না যে আজকে আমি মেন্ডেলসের ফার্স্ট টু ধরবো কিনা। আমার মনে হচ্ছে যে আমি মেন্ডেলের ফার্স্ট টুটা আজকে ধরে ফেলি। তো খেয়াল করো প্রকট বৈশিষ্ট্য মানে কি। ধরো তুমি হচ্ছে এরকম দুইটা বিশুদ্ধ হোমোজাইগাস জীবের মধ্যে সংকরায়ন ঘটাইলা। বিশুদ্ধ হোমোজাইগাস মানে কি, যে এটা হচ্ছে তোমার বিবি, এটা হচ্ছে বিশুদ্ধ হোমোজাইগাস মানে তারা হচ্ছে সেম। দেখো এটা হচ্ছে বড় হাতের বি, এটা বড় হাতের বি, তারা সেম। সো তারা হচ্ছে হোমোজাইগাস। এটা হচ্ছে হ্যাটেরোজাইগাস রিয়েলি, একটা বড় হাতের বি আর একটা ছোট হাতের বি। সো আমরা যদি বিশুদ্ধ হোমোজাইগাস জীবের মধ্যে সংকরায়ন ঘটাই, একটা জিনিস খেয়াল করো, বিশুদ্ধ হোমোজাইগাস জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটাই, ধরো এখানে বিবি, দেন হচ্ছে এখানে বিবি। তো রিয়েলি যখন তুমি এখানে দেখতেছো যে এটা একটা বিশুদ্ধ হোমোজাইগাস জীব, একটা হচ্ছে তোমার একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারী। তো বিশুদ্ধ হোমোজাইগাস জীবের মধ্যে তুমি সংকরায়ন ঘটাইলা, অ্যান্ড সংকরায়ন ঘটানোর সময় তুমি দেখলো যে আচ্ছা ঠিক আছে এটা চুলের কালারকে ব্ল্যাক বলতেছে। দুইটা হোমোলোগাস ক্রোমোজোমই যখন তোমার চুলের কালারকে ব্ল্যাক বলতেছে তখন এক্স্যাক্টলি তোমার চুলের কালার ব্ল্যাক হবে। দুইটা ক্রোমোজোমের যে জিন আছে সেই দুইটা ক্রোমোজোমের জিনই চাচ্ছে তোমার চুলের কালার ব্রাউন হোক, এক্স্যাক্টলি তোমার চুলের কালার ব্রাউন হবে। বাট প্রবলেমটা ঘটবে তুমি যদি বিশুদ্ধ হোমোজাইগাস জীবের মধ্যে সংকরায়ন ঘটাও, তাহলে প্রথম বংশধরে যারা সৃষ্টি হবে তাদের মধ্যে প্রবলেম ঘটবে। আমি একটা কথা বলছিলাম যে এই যেই হোমোলোগাস যে ক্রোমোজোমগুলো আছে সেই হোমোলোগাস ক্রোমোজোমগুলো কী হয় বা জোড়া বাঁধে, এবং তারা যেটা করে মিউসিস কোষ বিভাজনের সময় তারা হচ্ছে পৃথক হয়ে যায়। গেমিট সৃষ্টির সময় মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা কি সৃষ্টি করি, জননকোষ বা গেমিট। সো জননকোষ বা গেমিট যখন সৃষ্টি হয় তখন হোমোলোগাস ক্রোমোজোমগুলো কী হয়, তোমরা যদি কোষ বিভাজনের বেসিকটা তোমাদের মাথায় থাকে তখন দেখবো যে ভাই এখানে একটা ক্রোমোজোম আসতেছে অ্যান্ড এখানে একটা ক্রোমোজোম আসতেছে, তারা হচ্ছে জোড়া বাঁধা অবস্থা, এখানে একটা ক্রোমোজোম আসতেছে, অ্যান্ড তারা এখানে যে ক্রোমোজোমগুলো আসছে তারা কী করে সেপারেট হয়ে যায়, অর্থাৎ একটা চলে যায় উপরের দিকে আর একটা চলে আসে নিচের দিকে, একটা চলে আসে উত্তরে একটা চলে আসে দক্ষিণে। এবং এটা হচ্ছে কোষ বিভাজনের ফার্স্ট লেকচারে একেবারে ডিটেলসে পড়াইছি। কোষ বিভাজনের ওই লেকচারটা ফ্রি আছে, তোমরা ইউটিউবে গিয়ে দেখে নিতে পারো। সো এখানে তারপরে সেলটা ডিভাইড হয়ে যায়। সো নর্মালি আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা ক্রোমোজোমকে পাই হচ্ছে আমরা একটা ক্রোমোজোমকে পাই একটা সেলে, আর একটা ক্রোমোজোমকে পাই ভিন্ন একটা সেলে। সো রিয়েলি যখন গেমিট সৃষ্টি হয় তখন এখানে যে ক্রোমোজোমগুলো আছে সেই ক্রোমোজোমগুলো সেপারেট হয়ে যায়, কজ তারা মিউসিস কোষ বিভাজন ঘটাইতেছে। অ্যান্ড মিউসিস কোষ বিভাজনে হোমোলোগাস ক্রোমোজোমগুলো তোমার সেপারেট হয়ে যায়। এখন এখানে তাহলে কী হয়, এরা যখন গেমিট সৃষ্টি করে তখন গেমিট সৃষ্টি করলে এখানে যে কোষগুলো থাকে সেক্ষেত্রে অর্ধেক করে ক্রোমোজোম থাকবে। সো রিয়েলি জিনগুলোও সেপারেট হয়ে যাবে, কারণ ক্রোমোজোমগুলোর সাথে জিনগুলোও সেপারেট হয়ে যায়। অ্যান্ড এখানে গেমিট সৃষ্টির সময় এটা হবে। অ্যান্ড এটার যদি আমরা পসিবিলিটি দেখি যে এখানে কোন কোন জীব ক্রিয়েট হইতে পারে, কী হইতে পারে, এখানের বি লাগতে পারে এখানের বি এর সাথে, সো এখানে বি আসতে পারে। অ্যান্ড এখানের বি লাগতে পারে হচ্ছে তোমার এখানের বি এর সাথে, সো এখানে বি আসতে পারে। অ্যান্ড এখানের বি লাগতে পারে এখানে, সো বি দেন এখানে হচ্ছে তোমার বি। এখন মেইন জিনিসটা হচ্ছে এই জায়গাটাতে যে তুমি যখন বিশুদ্ধ হোমোজাইগাস জীবের মধ্যে সংকরায়ন ঘটাবা, কনফিউশনের জায়গাটা হচ্ছে এইটাতে যে আমি তোমাকে এখন বললাম যে এই জীবের ফিনোটাইপটা কি, যে এখানে হচ্ছে তোমার বড় হাতের বি, এখানে হচ্ছে ছোট হাতের বি, এখানে হচ্ছে বড় হাতের বি, এখানে হচ্ছে ছোট হাতের বি, এখানে হচ্ছে বড় হাতের বি, এখানে হচ্ছে ছোট হাতের বি। অর্থাৎ এখানের একটা ক্রোমোজোম বলতেছে যে ভাই তুমি ব্ল্যাক হও, আর একটা ক্রোমোজোম বলতেছে ব্রাউন হও। তো আলটিমেটলি কোন কালারটা তোমার প্রকাশ পাবে। সো আমরা যদি দেখি বিশুদ্ধ হোমোজাইগাস জীবের মধ্যে সংকরায়ন ঘটানোর পরে যদি দেখি প্রথম যেই বংশধর সেই প্রথম বংশধরে ব্ল্যাক কালারটা প্রকাশ পাইছে, তখন সেটাকে বলবো প্রকট বৈশিষ্ট্য। এখন দেখো ব্ল্যাক না প্রকাশ পায় সেখানে ব্রাউনও প্রকাশ পাইতে পারে। সেখানে যদি ব্রাউন প্রকাশ পায় তখন সেটা ব্রাউনকে বলবো হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। দ্যাট মিনস প্রকট বৈশিষ্ট্যর ডেফিনেশনটা কি, সেটা হচ্ছে যদি দুইটা বিশুদ্ধ হোমোজাইগাস জীবের মধ্যে আমরা সংকরায়ন ঘটাই, বিশুদ্ধ হোমোজাইগাস জীবের মধ্যে সংকরায়ন ঘটানোর পরে প্রথম বংশধরে যেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেই বৈশিষ্ট্যটাকে বলা হয়েছে তোমার কি, প্রকট বৈশিষ্ট্য।
এটা আরও ভালোভাবে বুঝতে পারবা যদি ম্যান্ডেলসের ফার্স্ট ল পড়ায়, আরও ভালোভাবে বুঝতে পারবা। জাস্ট আজকে বেসিকটা একটু মাথায় ঢুকায় নাও যে প্রকট বৈশিষ্ট্য কাকে বলে। প্রথম বংশধরে যেই বৈশিষ্ট্যটা পাবলিশড হবে, প্রথম বংশধরে যেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটাকে বলা হয়েছে তোমার, ভাই রে অন্তর আঞ্জম বলতেছে ভাই টেস্ট ক্রস ব্যাক ক্রস বুঝাই দেন। এটা ভাই ম্যান্ডেলের ফার্স্ট লো পড়তে হবে, ফার্স্ট লোর পরে টেস্ট ক্রস ব্যাক ক্রস বুঝতে হবে, অর্থাৎ সেটা সামনের লেকচারে তোমার বুঝতে হবে, আজকের লেকচারে তো সেটা বোঝাটা পসিবল না। দেখো তোমাকে দেখো আমাদের স্টুডেন্টদের একটা প্রবলেম থাকে, আমরা কি করি আগে থেকেই এই জিনিসটা বলতে চাই যে ভাই এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বাট রিয়েলি তুমি প্রকট প্রচ্ছন্ন কোনটা সেটা তুমি বলতে পারবে না। ধরো তোমাকে আমি দুইটা ফুল দিলাম, আমরা এগুলো কিচ্ছু জানি না, ধরো তোমাকে আমি দুইটা ফুল দিলাম, একটা ফুল হচ্ছে তোমার ব্লু, একটা ফুল হচ্ছে ব্লু অ্যান্ড আরেকটা ফুল হচ্ছে তোমার রেড। অ্যান্ড তোমাকে আমি বললাম যে ভাইয়া তুমি বলো যে এখানে দুইটা বৈশিষ্ট্য আছে দুইটা ফুলের মধ্যে, সেম উদ্ভিদের ফুলের মধ্যে, একটা হচ্ছে ধরো পুরুষ ফুল আর একটা হচ্ছে মানে একটার মধ্যে পুংস্তবক আছে আর একটার মধ্যে স্ত্রীস্তবক আছে। তো তোমাকে আমি নর্মালি একটা কোশ্চেন করলাম যে ভাই তুমি আমাকে বলো যে এখানে ব্লুটা প্রকট নাকি তোমার রেডটা প্রকট। তো তোমরা একটু কমেন্ট বক্সে জানাবা কোনটা প্রকট বৈশিষ্ট্য, এখানে ব্লু প্রকট বৈশিষ্ট্য নাকি তোমার রেড প্রকট বৈশিষ্ট্য, এটা একটু কমেন্ট বক্সে জানাবা দেখি। আচ্ছা দেখো, এই যে দেখো জারিন তাসনিম হক বলতেছে রেড, তাসফিয়া তাবাসসুম বলতেছে রেড, পূজা বিশ্বাস বলতেছে রেড, ফাহমিদা জাহান প্রীতি বলতেছে রেড। খেয়াল করো অরিজিৎ বিশ্বাস অনু, হু ইজ রাইট, হি ইজ রাইট। খেয়াল করো তোমাকে যখনই দুইটা ক্যারেক্টার দেওয়া হবে, তুমি কখনোই দুটো ক্যারেক্টারকে দেখে তুমি বলে দিতে পারবা না যে ভাই এটা হচ্ছে প্রকট এটা হচ্ছে প্রচ্ছন্ন, বিকজ এই জিনিসটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। তোমাকে এই দুইটা ফুলের মধ্যে প্রজনন ঘটাইতে হবে, প্রজনন ঘটানোর পরে যে তুমি উদ্ভিদটা পাবা, সেই উদ্ভিদে তুমি যেই ফুলটা পাবা সেটা যদি রেড হয় তখন সেটা হচ্ছে তোমার প্রকট, যদি ব্লু হয় তখন ব্লু প্রকট। অর্থাৎ দুইটা জীবের মধ্যে সংকরণ আমি ঘটাইলাম। ইভেন অবশ্যই তারা বিশুদ্ধ হোমোজাইগাস হইতে হবে। কেন বিশুদ্ধ হোমোজাইগাস হইতে হবে সেটা তোমরা রিয়েলি ম্যান্ডেলস ফার্স্ট লো পড়লে বুঝতে পারবা। তো বিশুদ্ধ হোমোজাইগাস জীবের মধ্যে সংকরণ ঘটানোর পরে ফার্স্ট বংশধরে যেটা প্রকাশ পাবে তোমাকে সেটা দেখতে হবে যে ভাইয়া এই জিনিসটা প্রকাশ পাইতেছে। সো প্রথম বংশধরে যেটা প্রকাশ পাবে সেটাকে বলা হবে যে তোমার প্রকট বৈশিষ্ট্য। অর্থাৎ প্রথম বংশধরে যদি তোমার লালটা প্রকাশ পায় তখন সেটাকে বলা হবে প্রকট বৈশিষ্ট্য, লাল প্রকট বৈশিষ্ট্য। আর প্রথম বংশধরে যদি নীল প্রকাশ পায় তখন নীল হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। সো প্রকট বৈশিষ্ট্য কোনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা সেটা তুমি দেখে বলে দিতে পারবে না, এটা একটা এক্সপেরিমেন্টাল জিনিস। তোমাকে আমি করে দেখতে হবে প্রথম বংশধরে কোনটা প্রকাশ পাচ্ছে। সো এখানে প্রকট হওয়ার চান্স রিয়েলি দুইটারই আছে, ব্লু প্রকট হইতে পারে, রেডও প্রকট হইতে পারে। অ্যান্ড উই ডোন্ট নো অ্যাকচুয়ালি হুইচ উইল বি ডোমিনেন্ট, কোনটা ডোমিনেন্ট হবে সেটা আমরা বলতে পারি না। সেটা তখনই বলতে পারবো যখন আমরা একটা প্রথম বংশধর ক্রিয়েট করব। দেখো চয়ন কর্মকার একটা কোশ্চেন করছে ভাইয়া লাল বা নীল রং প্রকাশ যদি না পাই তাহলে কি হবে। আমি একটা কথা বলি, দেখো আমরা যখন মেন্ডেলিয়ান যখন ইনহেরিটেন্স পড়ি তখন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সে এটা বিলিভ করে নেওয়া হচ্ছে, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সটা এইভাবে আসছে যে সেখানে অবভিয়াসলি মেন্ডেলের ফার্স্ট লোটা এটা ডিপিক্ট করে যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোর কোনোটাই মিশ্রিতও হবে না, পরিবর্তিতও হবে না, তারা যে কোনো একটা প্রকাশ পাবে। মেন্ডেলের ফার্স্ট লোটা তুমি আজকে ফার্স্ট লোটা পড়ে দেখবা, যদি সামনের লেকচার কালকের লেকচারে ফার্স্ট লোটা বুঝতে পারবা ডিপলি। সো ফার্স্ট লোতে মেন্ডেলের প্রথম সূত্রটা এটাই বর্ণনা করে যে যখন দুইটা বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটানো হবে তখন যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিতও হবে না, পরিবর্তিত হবে না। তারা কি হবে না, মিশ্রিত হবে না, পরিবর্তিত হবে না। যদি মিশ্রিত হয় বা পরিবর্তিত হয় তাহলে দ্যাট ইজ দ্য ডেভিয়েশন অফ মেন্ডেলস ফার্স্ট লো, দ্যাট ইজ দ্য ডেভিয়েশন অফ মেন্ডেলস ফার্স্ট লো। এটা মেন্ডেলের ফার্স্ট সূত্রের ব্যতিক্রম। সো মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স যখন তুমি পড়বা ইউ হ্যাভ টু বিলিভ, তোমাকে এই জিনিসটা বিলিভ করতে হবে যে এখানে দুইটার মধ্যে কোনোটাই হারায় যাবে না। ইভেন তুমি এরকম একটা ফুল পাবা না যেই ফুলটাতে এখানে যে লাল রং এবং নীল রং সেটা মিশ্রিত অবস্থায় আসবে। যদি আসে তাহলে সেটা অবশ্যই আসে, কিছু কিছু ক্ষেত্রে আসে, সেটা হচ্ছে দ্য ডেভিয়েশন অফ মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বা মেন্ডেলস ফার্স্ট লো, মেন্ডেলসের ফার্স্ট সূত্রের ব্যতিক্রম। ঠিক আছে, মেন্ডেলসের ফার্স্ট সূত্রের ব্যতিক্রম।
সো তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো, সবাই এই জিনিসটা বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত আমি যা পড়ালাম বুঝতে পারছো কিনা। আমি চাচ্ছি না আজকে মেন্ডেলসের ফার্স্ট ল শুরু করতে, কারণ এই জিনিসটা খুব বেশি লোড হয়ে যাবে তোমাদের জন্য। বাট মেইন কথা হচ্ছে কালকে রাতে হবে ক্লাস অফ থাকবে, কালকে রাত্রে সবে কদরের নামাজ অফ থাকবে হয়তো বা মোস্ট প্রবলেম জানাই দিব। একজন হচ্ছে ভাই ফান হয়ে গেলাম, কীভাবে ফান হলো ভাইয়া? এই দেখো অসম্পূর্ণ প্রকটতা এখনই নিয়ে আসতে ভাই, এর নেক্সট লেকচার যেই মানুষটা মিস করবে তার জেনেটিক্স বোঝা লাগবে না, কারণ এর নেক্সট লেকচারে মেনলি আমরা যে বেসিকগুলো পেলাম, আমি শুরুর দিকে বলছি না ভাই আমার লেকচার তোমার ফার্স্ট দিকে ভালো লাগবে না, অ্যান্ড ফার্স্ট দিকে তোমার কাছে মনে হবে ভাই কী পড়াইতেছে, কিন্তু লেকচার মজা লাগা শুরু হবে শেষ দিকে। ইভেন এই যে একটা লেকচার তোমার প্রথম দিকে কিছুটা বোরিং লাগছে, বিলিভ মি আর কোনো লেকচার তোমার বোরিং লাগবে না যদি তোমার এই লেকচারটা দেখা থাকে। তো কারো যদি কোনো কিছু এই পর্যন্ত না বোঝার থাকে আমাকে বলো যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই। কালকে মেবি অফ থাকবে, আমি যেটা বলতেছি কালকে মেবি অফ থাকবে, অফ নাও থাকতে পারে, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা কোনো কিছু বলতে হবে বলো, যে কোনো একটা ডেফিনেশন আমি বুঝি নাই বা কোনো কিছু একটা বুঝি নাই বলো দেখি। দীপঙ্গ তালুকদার জয়, এখনই আমি তোমাকে বলবো না যে বিবর্তনবাদ কি সত্য নাকি মিথ্যা, সেটা আস্তে আস্তে বলবো। আচ্ছা একজন হচ্ছে হোমোজাইগাস কি হেটেরোজাইগাস কি সেটা আবার বলেন। আচ্ছা আমি বলি, দেখো তুমি লুকাস এলিল জিনিসটা কিন্তু বুঝছো যে হোমোলুকাস ক্রোমোজোমের সেম লুকাসে অবস্থিত যে জিন জুড়া, সেই জিন জুড়ার একটাকে অপরটার এলিল বলা হয়। সো এলিল দুইটা যদি সেম হয়, ধরো যে এখানে যে জিনটা আছে সেটা চুলের কালারকে ব্ল্যাক করার জন্য দায়ী, এখানে যে জিনটা আছে সেটাও ব্ল্যাক করার জন্য দায়ী, তার মানে দুইটাই জিন হচ্ছে তোমার সেম কালারের জন্য দায়ী। সো দুইটা জিনেই যদি সেম ক্যারেক্টারের জন্য দায়ী হয়, তখন সেটাকে বলা হয়েছে তোমার হোমোজাইগাস। আর যদি ডিফারেন্ট ক্যারেক্টারের জন্য দায়ী হয়, যেমন এটা চুলের কালারকে কালো করার জন্য দায়ী, আবার এটা হচ্ছে চুলের কালারকে ব্রাউন করার জন্য দায়ী বা বাদামি করার জন্য দায়ী, তার মানে এখানে যে দুইটা এলিল আছে, দিস এলিলস আর নট সেম, দে আর ডিফারেন্ট। সো এলিলগুলো যখন ডিফারেন্ট হবে তখন সেটাকে বলা হবে হেটেরোজাইগাস, এলিলসগুলো যখন সেম হবে তখন সেটাকে বলা হবে হোমোজাইগাস। আচ্ছা প্রকট বৈশিষ্ট্যটা আবার বলি, যেটা যদি বিশুদ্ধ হোমোজাইগাস জীবের মধ্যে সংকরায়ন ঘটাও, প্রকট বৈশিষ্ট্য ডেফিনেশন এখনই বোঝা লাগবে না ভাই, মেন্ডেলসের ফার্স্ট ল এর পরে তুমি ডিটেলস বুঝতে পারবা, তারপর আমি বলে যাই। দুইটা বিশুদ্ধ হোমোজাইগাস জীবের মধ্যে সংকরায়ন ঘটানোর পরে প্রথম বংশধরে যেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। প্রথম বংশধরে যেই বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটা হচ্ছে কি প্রকট বৈশিষ্ট্য। থ্যাংকস ফর ওয়াচিং।